হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো অনেক দিন ধরে তোমরা আমাকে বলছিলে যে আমি যেন তোমাদের সায়েন্সের ক্লাস করাই, ঠিক আছে। যেহেতু সায়েন্স আমাদের কমপ্লিট ছিল, ওই জন্য আমি সঙ্গে সঙ্গে নেইনি সায়েন্সটা, কদিন ধরে মানে প্রায় কয়েক মাস ধরে বন্ধ ছিল। তো আবার সায়েন্সের ক্লাস তোমাদের স্টার্ট হলো এবং রিভিশনটা স্টার্ট হলো, কারণ এর আগে আমি তোমাদের রাসায়নিক বিক্রিয়া ক্লাস করিয়েছি। তো আজকে তোমরা যে পার্টটা পাবে সেখানে রাসায়নিক বিক্রিয়া থেকেও প্রশ্ন আছে, বায়োলজি থেকে ভালো ভালো প্রশ্ন আছে। কালকেই এনটিপিসিতে বায়োলজি থেকে, প্লান্ট কিংডম থেকে প্রশ্ন পড়েছে, সেটাও আমি তোমাদের এখানে ইনক্লুড করেছি। এছাড়াও তোমাদের যে যে পিরিয়ডিক টেবিল, মডার্ন পিরিয়ডিক টেবিল থেকে আমি কম ইনক্লুড করেছি। আমি মডার্ন পিরিয়ড টেবিলের আগে ডোবানিয়ারের ট্রায়াড বা তোমাদের অক্টেভ থিওরি, এইগুলো নিয়ে তোমাদের আমি এখানে দারুণ দারুণ প্রশ্ন ইনক্লুড করেছি, ঠিক আছে। টোটাল 30 প্রশ্ন আছে এবং খুব ভালো প্রশ্ন। যদি 30-এ 30 পাও তাহলে বুঝবে ইয়েস, ইউর প্রিপারেশন ইজ টু গুড। আর যদি একটু কম পাও, মানে 28, 29, 25-এর নিচে না যাওয়াই ভালো, কারণ আমার যদি স্টুডেন্ট হয়ে যাও 25-এর নিচে যাওয়ার কথা নয়, ঠিক আছে। তো দেখো কি বলছে এখানে, বলছে এখানে নিচের কোনটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া। তোমরা জানো যে বিক্রিয়া 3 প্রকারের হয়, যারা জানো না তাদের জন্য আমি জাস্ট এখানে বলে দিচ্ছি বিক্রিয়া কয় প্রকারের হয়। 3 প্রকারের হয়। বিক্রিয়া ইংরেজি কি রিয়াকশন, ঠিক আছে। বিক্রিয়া ইংরেজি কি রিয়াকশন। সো আমি একটু ইংরেজিতে লিখবো, কারণ বাংলা হাত লেখা একদম ভালো নয়, ঠিক আছে। আমি চেষ্টা করব ন্যূনতম বাংলা লিখতে, ঠিক আছে। রিয়াকশান তোমাদের ক প্রকারের হয়? 3 প্রকারের হয়, 4 প্রকারের হয়। একটা হচ্ছে তোমরা যেটাকে বলো ডিকম্পোজিশন। আচ্ছা, কম্বিনেশনটা আগে বলি। কম্বিনেশন বিক্রিয়া, এটাকে ইংরাজিতে বলা হয় কম্বিনেশন। আচ্ছা চলো বাংলাতেও লিখছি, ঠিক আছে। এটি ছোটো করে লিখছি, আর বাংলাতে কি বলা হয় একটু পরে লিখছি, ঠিক আছে। এটাকে বলা হয় ডিকম্পোজিশন। অনেক সময় পরীক্ষায় কী হয়, ডিকম্পোজিশনটাকেই বাংলা ফরম্যাটে লিখা যায়, ডয়স্টিকার ডি ক ময় প্রয়োকার, সুতরাং অনেকে গুলিয়ে ফেলবে, ওই জন্য ডিকম্পোজিশন আমি ইংরেজি সমেত লিখছি, ঠিক আছে। যারা রাসায়নিক বিক্রিয়া আমার করেছো তারা সবাই জানো, ঠিক আছে। নেক্সট হচ্ছে রিয়াকশান 4 প্রকারের হয় বললাম, কম্বিনেশন, ডিকম্পোজিশন। নেক্সট তোমাদের যেটা হয় সেটা হচ্ছে তোমাদের প্রতিস্থাপন, ঠিক আছে, যেটাকে ইংরাজিতে বলা হয় ডবল ডিসপ্লেসমেন্ট। কি বলা হয়? ডবল ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। ডবল ডিসপ্লেসমেন্ট, এগুলো নিয়ে সব ক্লাস আছে, নিচে ডেসক্রিপশান বক্সে দেখো বা ফার্স্ট কমেন্টে দেখো, আমি তোমাদের সব লিঙ্ক দিয়ে রেখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা, ডবল ডিসপ্লেসমেন্ট। আর লাস্টেরটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে। লাস্টেরটা কি তোমাদের? ডিসপ্লেসমেন্ট, ওকে। এই 4 প্রকারের তোমাদের আছে। এবার একটা জিনিস দেখো, আমি একটু গাড়িটা চেঞ্জ করে নিই। এই 4 প্রকারের প্রত্যেকটা যে বাংলা হয় সেটাও তোমাদের চলো লিখেই দিই, অনেকে বাংলা বলো। কম্বিনেশানের বাংলা হচ্ছে সংযোজন, সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। সংযোজন বিক্রিয়া, ঠিক আছে। আচ্ছা, ডিকম্পোজিশনের বাংলা হচ্ছে বিয়োজন, ঠিক আছে। হাত লেখা আমার খুবই খারাপ, তোমাদের জন্য চেষ্টা করছি লেজিটেট হাত লেখা করতে, ঠিক আছে। আচ্ছা, লেজিবল হাত লেখা করতে। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে তোমাদের ডবল ডিসপ্লেসমেন্ট। ডবল ডিসপ্লেসমেন্ট বলা হয় প্রতিস্থাপন। আর এখানে তোমরা দেখো প্রশ্নটা যার উপর রয়েছে সেটা হচ্ছে প্রতিস্থাপনের ওপরে। ডিটেলসে আমি আলোচনা করছি না, প্রথমেই বললাম যে এটা তোমাদের ইয়ের ক্লাস, কি বলে, তোমাদের রিভিশন ক্লাস। আর এটা হচ্ছে তোমাদের প্রতিস্থাপন, আমি বলে ছেড়ে দিচ্ছি ওখানে, প্রতিস্থাপন ওটা, এটা হচ্ছে প্রতিস্থাপন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের 4টে বিক্রিয়া হয়। দেখো এখানেই তোমাদের দুটো বিক্রিয়া বুঝিয়ে দিতে পারবো, আমি আশা করছি দুটো বুঝিয়ে দিতে পারবো। দেখো প্রথম যেটা রয়েছে, প্রথম যে বিক্রিয়াটা রয়েছে MgCO3, ঠিক আছে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তো তার থেকে ভাঙছো, ভেঙে ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি হচ্ছে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট বিক্রিয়াটা, তুমি দেখতে পাচ্ছ একটাই জিনিস ভাঙছে, ভালো করে দেখো, একটাই জিনিস ভাঙছে, ভেঙে দুটো আলাদা আলাদা জিনিস উৎপন্ন হচ্ছে, এটা আর এটা উৎপন্ন হচ্ছে, এটা উৎপন্ন হচ্ছে আর এটা উৎপন্ন হচ্ছে, দুটো আলাদা জিনিস উৎপন্ন হচ্ছে। যখন কোনো একটা জিনিস, এটা সেম দেখতে পাচ্ছ তুমি ডিতে, এতে দেখো আর ডিতে দেখো, আমি এখানে ক্লিক করছি না কারণ তোমরা ভাবে এগুলো উত্তর, অ্যাকচুয়ালি উত্তর নয়। এ আর ডিতে দেখো, ডিতেও তুমি খেয়াল করো একটা জিনিস ভেঙে 3টে জিনিস তৈরি হচ্ছে। এরকম যখন একটা জিনিস ভেঙে 3টে জিনিস তৈরি হবে তখন তাকে আমরা বলি বিয়োজন, তাকে আমরা কি বলি? বিয়োজন বলি, ঠিক আছে। তাকে আমরা কি বলি? বিয়োজন। একটা ভেঙে 2 বা 3টে খণ্ডে বিভক্ত হয়ে যাচ্ছে, তাকে আমরা কি বলি? বিয়োজন। এগুলো চেনার উপায় হচ্ছে এই, ঠিক আছে। ওকে, ক্লিয়ার হচ্ছে? আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এবার দেখো এই বিক্রিয়াটাকে দেখো, এই যে সি দাগটাকে দেখো, সি বিক্রিয়াটাকে দেখো। সি বিক্রিয়াটাকে আমরা বলবো সংযোজন, কম্বিনেশন। কেন কম্বিনেশন? কারণ দেখতে পাচ্ছ দুটো জিনিস কম্বাইন হচ্ছে, এটা আর এটা, এই দুটো কম্বাইন হয়ে এখানে আমাদের জল তৈরি করছে, ঠিক আছে। হাইড্রোজেন অক্সিজেন কম্বিনেশন হচ্ছে, এর আমাদের কী তৈরি করছে? জল, অর্থাৎ এটা হচ্ছে সংযোজন। এর বাংলা যদি বলো সংযোজন, ঠিক আছে।
আর যেটা পড়ে থাকলো সেটা আমাদের অ্যান্সার হবে। তার মানে অ্যান্সার আমাদের কোটা হবে, এইটা আমাদের অ্যান্সার হবে। এখানে তুমি কি দেখতে পাচ্ছ? তুমি দেখতে পাচ্ছ 2Na আমাদের এখানে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করছে এবং উৎপন্ন করছে তোমাদের 2NaOH এবং H2, ঠিক আছে? অর্থাৎ সোডিয়ামের সঙ্গে জলের বিক্রিয়া হচ্ছে এবং সোডিয়াম হাইড্রক্সাইড এবং তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? প্রতিস্থাপন। এটাকে আমরা কি বলবো? প্রতিস্থাপন, ঠিক আছে? এটাকে আমরা কি বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া। তো কারেক্ট অ্যান্সার হচ্ছে বি আমাদের এখানে। ওকে, ক্লিয়ার হলো? কারেক্ট অ্যান্সার কোনটা? কারেক্ট অ্যান্সার হচ্ছে আমাদের এইটা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, আমাদের এটা আমাদের অ্যান্সার। ওকে, এবার দেখো সি আর বি এর মধ্যে তোমাদের গোলাবে। সিতে আমরা দেখতে পাচ্ছি দুটোর কম্বিনেশন হয়েছে, বিতেও আমরা দেখতে পাচ্ছি দুটোর কম্বিনেশন হয়েছে। তাহলে এটাকে আমরা সংযোজন আর এটাকে আমরা প্রতিস্থাপন বলবো কেন? দেখো 2H2 এবং O2 যখন যুক্ত হচ্ছে তখন টোটালি কম্বিনেশন হয়ে আমাদের জল উৎপন্ন হচ্ছে। অর্থাৎ যতগুলো H এখানে আছে আর যতগুলো O এখানে আছে, এখানে সব কটাই সেম সেম দেখতে পাচ্ছি আমরা। মানে কেউ কারোর ঘর থেকে কাউকে বের করে দেয়নি, না অক্সিজেন এইচের কোনো একটা পার্টকে বের করে দেয়নি, না এইচ অক্সিজেনের কোনো একটা পার্টকে বের করে দেয়নি। দুজন দুজনের গায়ে গায়ে চলে এসছে এবং একটা নতুন জিনিস উৎপন্ন হয়েছে, ঠিক আছে? যেটা হচ্ছে জল, রাসায়নিক বিক্রিয়া হয়ে জল উৎপন্ন হয়েছে, ঠিক আছে? কিন্তু ওপরেরটা দেখো, ওপরেও দুটো জিনিস, কিন্তু ওপরে তুমি দেখো এখানে H2O আছে, কিন্তু এখানে দেখো H2 আছে। তাহলে H2 এর ওটা কোথায় গেল? ও থাকার উচিত ছিল, সেটা কোথায় গেল? সেটা ঢুকে গেছে এর মধ্যে। অর্থাৎ H2 এর ওটা এনে কেড়ে নিয়েছে। এরকম যখন কারাকারি সিচুয়েশান আসবে তখন তাকে আমরা প্রতিস্থাপন বলি। ডি প্রতিস্থাপন কাকে বলা হয়? যে ডবল ডিসপ্লেসমেন্ট কাকে বলা হয়? যখন এরকম কারাকারি সিচুয়েশান দুবার হবে তখন আমরা তাকে দ্বি প্রতিস্থাপন মানে ডবল প্রতিস্থাপন বলবো বা ডবল ডিসপ্লেসমেন্ট বলবো। এখানে একবার কারাকারি হয়েছে, দেখো H2O এর ও কেড়ে নিয়েছে, কে এনে কেড়ে নিয়েছে এবং এইচও কেড়ে নিয়েছে। দেখো এখানে কটা এইচ ছিল তোমরা দেখতে পাচ্ছ, 2 দুগুণে 4টে এইচ ছিল। আর কটা অক্সিজেন ছিল? 2টো অক্সিজেন ছিল। তুমি তোমাদের এখানে হ্যাঁ 2টো অক্সিজেন ছিল, ঠিক আছে? তুমি এখানে দেখো যদি 2-এর সঙ্গে এনেকে গুণ করো 2টো এনে পাচ্ছ, এখানে 2টো এনে ছিল, ওকে। অক্সিজেন 2টো পাচ্ছ তুমি এখানে, এখানে তুমি হাইড্রোজেন 2টো পাচ্ছ। অর্থাৎ এই হাইড্রোজেন যেখানে 4টে ছিল, এই দেখো এখানে 4টে ছিল, 2 × 2 4, এই 4টের থেকে 2টোই পড়ে আছে এখানে, এর থেকে বাকিগুলো কেড়ে কে নিয়েছে? এনে কেড়ে নিয়েছে। এরকম কারাকারি কবার হয়েছে? একবার হয়েছে, ওই জন্য একে আমরা বলি প্রতিস্থাপন। যদি এই কারাকারি দুবার হতো তখন আমরা তাকে বলতাম দ্বি প্রতিস্থাপন। এর থেকে সোজা করে আর বোঝানো যায় না, ঠিক আছে? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো কেন বি আর সি আলাদা আলাদা নাম নিয়েছে। কারণ সংযোজনের ক্ষেত্রে কেউ কারোর থেকে কিছু কারাকারি করে না, ঠিক আছে? না হাইড্রোজেন অক্সিজেন থেকে কিছু কাটবে, না অক্সিজেন হাইড্রোজেন থেকে কিছু কাটবে। দেখো এখানে কোনো কারাকারি হয়নি, জাস্ট সিম্পলি একে অপরের সঙ্গে যুক্ত হয়ে বসে গেছে, ভালোবাসার সম্পর্ক। কিন্তু এখানে দেখো এখানে কারাকারি হয়েছে, এখানে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিবাদ হচ্ছে, এ ওর জমি কেড়ে নিচ্ছে, ব্যাপারটা এরকম হয়েছে। তো কারাকারির সিচুয়েশানে এখানে প্রেমপত্রের আলাপ নেই। তো এখানে আমরা কী দেখতে পাচ্ছি? এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন নাম নিয়েছে। বলো এর থেকে আর ভালো করে কী বোঝাবো বলো? আশা করি বুঝতে পেরেছো। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা ভেরি ইজি প্রশ্ন এবং এটা কোনো মানে তোমাদের কোনো এক্সপ্লানেশন আসবে না, ঠিক আছে? তোমরা নিজেরা একবার ট্রাই করো অ্যান্সার দেওয়ার, আমি তোমাদের সুযোগ দিচ্ছি, সময় দিচ্ছি। প্রথম কথা, প্রত্যেকটাই ক্ষারীয়, এটা নিয়ে কোনো কথা হবে না। কারণ ধাতব লবণ ক্ষারীয় হয়। তুমি দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম কার্বনেট ধাতব, কারণ ম্যাগনেসিয়াম ধাতু, তো ক্ষারীয়ই হবে। ম্যাগনেসিয়াম অক্সাইড ক্ষারীয় হবে, ম্যাগনেসিয়াম সালফাইড ক্ষারীয় হবে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ক্ষারীয়ই হবে। তো অ্যান্সার কোনটা হবে? অর্থাৎ নাম দেখে চেনার উপায় নেই। অনেকে না মুখস্থ করে রাখে, টিসিএস সেটা জানে যে তোমরা মুখস্থ করে রাখবে যে ম্যাগনেসিয়াম দেখবো আর মারবো, কিন্তু সব কটাতেই ম্যাগনেসিয়াম আছে, সব কটাতেই ক্ষারীয় আছে। চলো নাও টস খেলো বসে বসে। কী হবে অ্যান্সার? অ্যান্সার তোমাদের হবে এখানে বি। বি অ্যান্সার কেন হবে? দেখো ম্যাগনেসিয়াম রিবনে অ্যাকচুয়ালি ম্যাগনেসিয়ামের উপরে ম্যাগনেসিয়াম অক্সাইডের একটা আস্তরণ থাকে। কেন? কারণ ম্যাগনেসিয়াম ম্যাগনেসিয়াম তো ধাতুর সঙ্গে অক্সিজেন মারাত্মকভাবে বিক্রিয়া করে। বাতাসে অক্সিজেন আছে, ঠিক আছে? জল রয়েছে, এভরিথিং, বাতাসে তো সব কিছুই আছে, সমস্ত ইনগ্রিডিয়েন্ট বাতাসে আছে। অক্সিজেন রয়েছে, এনি গ্যাস বাতাসে থাকে, জলীয় বাষ্প পর্যন্ত বাতাসে থাকে। বাতাস ইনফ্যাক্ট যখন ঘনীভূত হয়ে উপরে যায় তখন ইলেকট্রিসিটিও তৈরি করতে পারে, ঠিক আছে? বড় বড় বিদ্যুৎ পাত দেখো তোমরা। তো সব ইনগ্রিডিয়েন্ট, সমস্ত কিছু তৈরি করার ইনগ্রিডিয়েন্ট কিন্তু বায়ুর মধ্যে থাকে। যেমন বাতাসের মধ্যে অক্সিজেনও থাকে, অক্সিজেন ম্যাগনেসিয়ামের সঙ্গে বিক্রিয়া করে ওর গায়ের ওপর ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করে। ম্যাগনেসিয়াম অক্সাইডের প্রলেপ যদি থাকে, ম্যাগনেসিয়াম রিবনে আগুন ধরতে চায় না। ওই জন্য ম্যাগনেসিয়াম রিবনকে ব্যবহার করার আগে ঘষে নেওয়া হয়, যাতে ম্যাগনেসিয়াম অক্সাইডের যে আবরণ থাকে সেটা যাতে বেরিয়ে যায়। তো অ্যান্সার এখানে কী হবে? অ্যান্সার তোমাদের এখানে হবে ক্ষারীয় ম্যাগনেসিয়াম অক্সাইড। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা আলোচনা করার আগে তোমরা যদি বলো যে আলোচনা করব না, তাহলে আলোচনা করব না। আর তোমরা যদি বলো স্যার আলোচনা করে দিন, যা আছে এর মধ্যে থেকে আপনি বাইরে বার করে আনুন, তাহলে সব আমাকে বাইরে বার করতে গেলে নতুন একটা পেজ নিতে হবে।
কারণ জারণ বিজারণ সম্পর্কে যদি তোমার আইডিয়া না থাকে, তুমি যদি গুলিয়ে ফেলো কাকে জারক বলে কাকে বিজারক বলে, কোনটা জারণ কোনটা বিজারণ, তুমি এই প্রশ্নের উত্তর দিতে পারবে না, তোমার গোলাবে ডেফিনেটলি। আর এটা প্রিভিয়াস ইয়ারে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন, সেখান থেকে তোলা, ঠিক আছে? আমি নিজে ফ্রেম করেছি কারণ ঝাপসা ছিল, স্ক্রিনশট দিতে চেয়েছিলাম। তো বলেছে যে 3Fe প্লাস 4H2O এবং Fe3O4 উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে 4, 4টে হাইড্রোজেন উৎপন্ন হচ্ছে, 4H2 উৎপন্ন হচ্ছে। তো ওটা গ্যাস। তোমাকে কী জিজ্ঞেস করেছে? তোমাকে বলেছে যে আয়রন ধাতু জারিত হয়েছে। আচ্ছা, একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ এখানে, এই যে H2O, এখানেও তোমাদের জি ফর গ্যাস লেখা রয়েছে। H2O তো গ্যাস না, তাহলে গ্যাস লেখা রয়েছে এখানে। অ্যাকচুয়ালি এটা যখন H2Oর পাশে গ্যাস লেখা থাকবে তখন বুঝবে এটা হচ্ছে স্টিম, মানে জলীয় বাষ্পের কথা বলা হচ্ছে, জলীয় বাষ্প গ্যাস, ওই জন্য জি লেখা রয়েছে, ঠিক আছে? লৌহ তপ্ত লোহার ওপর দিয়ে তুমি জলীয় বাষ্পকে চালনা করো, তুমি এইটা পাবে, কি পাবে? Fe3O4 পাবে, তার সঙ্গে হাইড্রোজেন গ্যাস পাবে, ঠিক আছে? তো তোমাকে এখানে জিজ্ঞেস করছে এখানে কি হয়েছে, কোন অপশানটা সঠিক? আয়রন ধাতু জারিত হয়েছে। এখন তুমি যদি না বোঝো যে জারণ কাকে বলে, সেটা খায় না মাখে, তুমি কিছুতেই অ্যান্সার দিতে পারবে না, ঠিক আছে? জারণ কাকে বলে তোমাকে ফার্স্ট জানতে হবে। তো আমরা আগে একটা কাজ করি, জারণ বিজারণ, জারক আর বিজারক, এই চারটে জিনিস সম্পর্কে একটা কংক্রিট আইডিয়া তোমাদের দিই, তারপর এই প্রশ্নটা আমরা ফিরে আসবো। চলো। তো ধরো সাপোজ আমি এখানে তোমাদের একটা সমীকরণ লিখছি, CuO প্লাস H2 Cu প্লাস H2O, ঠিক আছে? এই হচ্ছে সমীকরণটা। একটা জিনিস এখানে ভালো করে খেয়াল করবে, লক্ষ্য করবে যে তুমি দেখতে পাচ্ছ যে কপার অক্সাইড এখানে নেই, অথচ হাইড্রোজেনের সঙ্গে একটা ও এখানে যুক্ত হয়েছে। বলো এইটুকু লক্ষ্য করেছো কিনা, বলো লক্ষ্য করেছো? তো তুমি দেখতে পাচ্ছ কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, ইয়েস অর নো বলো? কপার অক্সাইড থেকে কি হচ্ছে? অক্সিজেন বেরিয়ে যাচ্ছে। এই অক্সিজেন ভালো করে বুঝবে, অক্সিজেন যখন বেরিয়ে যায় মানে মাইনাস হয়ে যায়, এবং হাইড্রোজেন যখন প্লাস হয়, আমি ও বলেই লিখছি এখানে, অক্সিজেন যখন মাইনাস হয়ে যায় এবং হাইড্রোজেন যখন প্লাস হয়, তখন তাকে আমরা বলি বিজারণ, ঠিক আছে? তাকে আমরা কি বলি? বিজারণ, ওকে? আর অপরপক্ষে যখন অক্সিজেন প্লাস হয় কিন্তু হাইড্রোজেন মাইনাস হয়ে যায়, তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জারণ। কি বলি আমরা? জারণ, ঠিক আছে? তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জারণ। আশা করি বুঝতে পারছো, ওকে? এটা গেল প্রথম জিনিস। আচ্ছা, তুমি এখানে বলো তাহলে কপার অক্সাইডের কি হয়েছে? কপার অক্সাইড জারিত হয়েছে না বিজারিত হয়েছে? কপার অক্সাইড নির্ঘাত বিজারিত হয়েছে। কপার অক্সাইড বিজারিত কেন হয়েছে? কারণ কপার অক্সাইড কপারে পরিণত হয়েছে, অর্থাৎ এর এই অক্সিজেন এখানে ক্রস হয়ে গেছে, নেই অক্সিজেন। দেখো অক্সিজেন আছে এখানে, নেই। তো অক্সিজেন নেই বলে কপার অক্সাইডের কি হয়েছে? বিজারণ হয়েছে। ইয়েস, ভালো করে বুঝবে প্রত্যেকটা জিনিস, বিজারণ হয়েছে। একদম লিখে করাচ্ছি তোমাদের, ঠিক আছে? আর তুমি বলো H2 এর কী হয়েছে? H2 এর, দেখো H2O-তে পরিণত হয়েছে, মানে অক্সিজেন ছিল না, কিন্তু অক্সিজেন এখানে কী হয়েছে? বাইরে থেকে আমদানি হয়েছে, অক্সিজেন এখানে এসছে, তাহলে অক্সিজেনের অন্তর্ভুক্তিকে আমরা কি বলি? আমরা জারণ বলি। তো H2 কী হয়েছে? H2 এর জারণ হয়েছে, জারণ হয়েছে, ঠিক আছে? কিন্তু তুমি একটা জিনিস ভাবো, H2 অক্সাইড পেলো কোথা থেকে, মানে অক্সিজেন পেলো কোথা থেকে? H2 অক্সিজেন পেলো কোথা থেকে? H2 কী করেছে? কপার অক্সাইডের যে অক্সিজেন ছিল তাকে নিজের কাছে কেড়ে নিয়েছে। H2 হচ্ছে বলশালী ব্যক্তি, কপার অক্সাইড কম শক্তিশালী, ও কী করেছে? কপার অক্সাইডের সম্পত্তিটা নিজের কাছে কেড়ে নিয়েছে। অর্থাৎ কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে, কপার অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে এইচের কাছে যাচ্ছে, তার ফলে H2 তৈরি হচ্ছে। ভালো করে বোঝো, কপার অক্সাইডের অক্সিজেন বেরিয়ে H2-র কাছে যাচ্ছে, তবে H2O তৈরি হচ্ছে, ঠিক আছে? তবে H2O তৈরি হচ্ছে, মানে কপার অক্সাইড নিজে তো বিজারিত হচ্ছে, কিন্তু H2-কে জারিত করছে, কারণ কপার অক্সাইডেরই অক্সিজেন H2-র কাছে যাচ্ছে এবং H2 পরিণত হচ্ছে H2O-তে। তাহলে CuO যেহেতু H2-কে কী করছে? জারিত করছে। CuO কী করছে? H2-কে জারিত করছে, কারণ অক্সিজেন কী করছে? ওকে দিয়ে দিচ্ছে। যেহেতু দিয়ে দিচ্ছে, তাহলে CuO আমাদের হয়ে যাবে এখানে জারক পদার্থ। কি হয়ে যাবে? জারক। কারণ ও কী করছে? কাকে জারিত করছে? ও H2-কে জারিত করছে। কীভাবে জারিত করছে? নিজের অক্সিজেন ওকে দিয়ে দিচ্ছে, ঠিক আছে? অপরপক্ষে H2 কী করছে? H2 কী করছে? নিজের কাছে CuO এর অক্সিজেন নিয়ে নিচ্ছে, অক্সিজেন ও কী করছে? ও কেড়ে নিচ্ছে, নিজের কাছে অক্সিজেনও কেড়ে নিচ্ছে, মানে Cuকেও কী করছে? বিজারিত করছে। তার মানে H2 এখানে হয়ে গেল বিজারক।
H2 এখানে কী হয়ে গেল, বিজারক। অর্থাৎ কেউ যদি অন্যের কাছ থেকে অক্সাইডিং কোনো জিনিসকে কেড়ে নিতে বাধ্য করে বা চলে যেতে বাধ্য করে, তখন সে হয়ে যাচ্ছে কি, বিজারক। যদি এটাই না বুঝতে পারো, ওই যে তোমাদের যেটা দেওয়া আছে ওখানে আমি আরেকবার এক্সপ্লেন করে দিচ্ছি, আবারও তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? ডোন্ট ওরি। ওকে, চলো দেখো আমরা আমাদের প্রশ্নে এসে গেছি। এখানে তুমি ভালো করে একটা জিনিস দেখো, 3Fe আছে, এই দেখো। আর এদিকে তুমি খেয়াল করো অক্সিজেন এর সঙ্গে যুক্ত হচ্ছে, তার মানে এটা কি হচ্ছে, এটা তোমাদের বিজারিত হচ্ছে। কারণ জারিত হচ্ছে। জারিত কেন হচ্ছে, কারণ অক্সিজেন এর সঙ্গে যুক্ত হচ্ছে, অর্থাৎ এর সঙ্গে অক্সিজেন প্লাস হচ্ছে। আর অক্সিজেন প্লাস হওয়াকে আমরা কি বলি, আমরা বলি জারণ। কি বলি আমরা, জারণ। তো এখানে আমি ছোটো করে লিখলাম জারণ হচ্ছে, ঠিক আছে? এর কি হচ্ছে, এর হচ্ছে আমাদের জারণ হচ্ছে। ওকে, এবার H2O দেখো, H2O এর দেখো এখানে ও ছিল, ঠিক আছে, কিন্তু এখানে দেখো ও নেই। ওকে, এখানে দেখো ও নেই, তার মানে আমরা দেখতে পাচ্ছি H2O থেকে ও কেটে বেরিয়ে যাচ্ছে। H2O থেকে ও কেটে কী হচ্ছে, বেরিয়ে যাচ্ছে। তার মানে এটা এখানে আমাদের কি হচ্ছে, ও কেটে বেরিয়ে গেলে আমরা তাকে কী বলি, বিজারণ বলি। তাকে আমরা কী বলি, বিজারণ বলি। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আয়রন ধাতু জারিত হয়েছে, এই কথাটা সত্যি, তাই না? অর্থাৎ এই যে প্রথমে যেটা লেখা রয়েছে আয়রন ধাতু জারিত হয়েছে, এটা রাইট। ওকে, ওকে, এটা রাইট। তার মানে আমরা দেখো দুটো অপশান পাচ্ছি, এ দেখো একটা হচ্ছে অপশান পাচ্ছি এ, আর একটা হচ্ছে অপশান পাচ্ছি সি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কারেক্ট দেওয়া রয়েছে। ওকে, এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, বাকি দুটো তো হবে না। নেক্সট দেখো জল বিজারিত হয়েছে, তুমি দেখো জলের আমরা কি দেখতে পাচ্ছি, জলের বিজারণ হয়েছে, এই যে অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, এখানে অক্সিজেন ছিল, তারপরে বিক্রিয়ার পরে দেখো অক্সিজেন নেই, শুধু H2 পড়ে আছে, অর্থাৎ জলের বিজারণ হচ্ছে। তো জলের বিজারণ হচ্ছে, এটাও কারেক্ট, অর্থাৎ 1 and 2 কারেক্ট, ঠিক আছে? এবার 3 না 4 কোনটা কারেক্ট, এ আর সি এর মধ্যে 3 আর 4-এরই পার্থক্য আছে। দেখো জল কি বিজারক, জল বিজারক নাকি জল জারক, এই দুটোতে তোমাদের গোলাবে, তোমরা 1 আর 2 খুব ইজিলি অ্যান্সার দিতে পারবে, গোলাবে তোমাদের এই দুটোতে, এই দুটোতে তোমাদের গোলাবে, জল বিজারক নাকি জল জারক। ভালো করে দেখো, বিজারক পদার্থ কাকে বলে, আমি কি বলেছি, যে অন্যকে বিজারিত করে। বিজারিত করা বলতে কি বোঝায়, বিজারিত করা বলতে বোঝায় যদি তাতে তুমি হাইড্রোজেনকে যোগ করো আর অক্সিজেনকে বের করে দাও। যদি তাতে তুমি কি করো, হাইড্রোজেনকে যোগ করো, অক্সিজেনকে তুমি বের করে দাও। কিন্তু জল তো হাইড্রোজেনকে যোগ করছে না, জল কাকে যোগ করছে, ভালো করে দেখো, জল নিজের অক্সিজেন একে দিচ্ছে, জল নিজের অক্সিজেন একে দিচ্ছে, তাহলে জল তো একে জারিত করছে, তাহলে জল তো জারক হলো, জল তো বিজারক হলো না। তো 3 আমাদের কেটে যাবে, 4 আমাদের রাইট হবে। তো অ্যান্সার এখানে 1, 2 and 4 কারেক্ট, দ্যাট মিন সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। বলো বুঝলে কিনা, ভাল লাগছে প্রশ্ন? এই হচ্ছে প্রশ্ন, এটা বিগত বছরে তোমাদের গ্রুপ ডি অথবা এলপিতে পড়া প্রশ্ন, এবং খুব ভালো লেভেলের প্রশ্ন এটা, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন বলছে নিচের কোনটি একটি ব্রায়োফাইটা। দেখো ব্রায়োফাইটা এমন একটা গাছ, ঠিক আছে? ব্রায়োফাইটা প্ল্যান্ট কিংডমে আমি তোমাদের পেট ক্লাসে পড়িয়েছি বায়োলজিতে, ঠিক আছে, তোমরা জানো ভালো করে। ব্রায়োফাইটা এমন একটা গাছ যার কোনো রুট হয় না, অর্থাৎ যার রুট তো হয়, প্রকৃত মূল হয় না, ঠিক আছে, ট্রু রুট, ঠিক আছে, প্রকৃত কাণ্ড যাদের নেই। ওকে, তাহলে এটাকে একটু ভালো করে লিখে দেওয়া যাক, ভেরি ইম্পর্টেন্ট ব্রায়োফাইটার ব্যাপার। প্রথম কি, ট্রু রুট, প্রকৃত কাণ্ড এদের নেই, প্রকৃত মূল এদের নেই, ঠিক আছে, ট্রু রুট নেই এদের। ওকে, এটা হচ্ছে প্রথম কথা, এটা নেই এদের। আর কি নেই এদের, প্রকৃত কাণ্ড নেই এদের, ঠিক আছে, প্রকৃত কাণ্ড এদের নেই, এটা হচ্ছে গেল। আচ্ছা, কাণ্ড, স্টেম হয় কাণ্ড ইংরাজি, তো আমি কাণ্ডই লিখছি, প্রকৃত কাণ্ড এদের নেই, ঠিক আছে। প্রকৃত পাতা এদের নেই, ট্রু লিভস, তো আমি পাতা বলে লিখে দিচ্ছি, ঠিক আছে। প্রকৃত পাতা এদের নেই, নেই বলে কেটে দিচ্ছি, ঠিক আছে। এদের ফল হয় না, কোনো বীজ নেই, ঠিক আছে, বীজ, জাস্ট মিনিট, ইয়েস, এদের বীজ হয় না, ঠিক আছে, এবং ফুলও হয় না, বীজও নেই, আর কি নেই এদের, ফুলও নেই। আচ্ছা, এবার দেখো এটা যেটা আছে সেটা বলি, সেটা হচ্ছে এরা স্পোরের মাধ্যমে বংশবিস্তার করে, ঠিক আছে, স্পোরাঞ্জিয়া তৈরি করে, স্পোরের মাধ্যমে এরা কী করে, বংশবিস্তার করে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, এবং এরা সাধারণত জলা জায়গায়, মানে একটু স্যাঁতস্যাঁতে জায়গায় এরা কিন্তু জন্মায়, তবে সবাই যে জন্মায় তা নয়, বেশিরভাগই জলা জায়গায় জন্মায়, ঠিক আছে। তো এর একটা এক্সাম্পল হচ্ছে মার্কেনশিয়া, ঠিক আছে, এর একটা এক্সাম্পল কি, মার্কেনশিয়া। তো ব্রায়োফাইটা এর মধ্যে কোনটা, মার্কেনশিয়া। তোমাদের কালকে তোমাদের যে
প্রশ্ন পড়েছে তার মধ্যে এটা একটা প্রশ্ন, বায়োলজি প্রশ্ন ছিল, ঠিক আছে। দুটো শিফটের যে কোনো একটা শিফটে এই প্রশ্নটা দেওয়া হয়েছিল যে নিচের কোনটি ব্রায়োফাইটা, এবং এই অপশানগুলি তোমাদের ছিল মার্কানশিয়া, ইউলোথ্রিক্স, জেলিডিয়াম, কারা, ঠিক আছে। তো অ্যান্সার হেয়ার উইল বি মার্কানশিয়া। আচ্ছা, বাকিগুলো কি? এই তিনটে তোমাদের অ্যালগি মানে শ্যাওলা, ঠিক আছে। এই তিনটে তোমাদের কি? শ্যাওলা, ঠিক আছে। শ্যাওলাকে ইংরেজিতে কি বলা হয়? অ্যালগা বলা হয়, বা অ্যালগি অনেক উচ্চারণ করে, আমি উচ্চারণ করি, কিন্তু অ্যালগাও বলা হয়, অ্যালগিও বলা হয়, ঠিক আছে। এই তিনটে হচ্ছে তোমাদের কি? শ্যাওলা। ওকে, নেক্সট চলো পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলছে নিচের কোনটি অ্যালগি, ঠিক আছে। ওদিকে তোমরা দেখলে মার্কানশিয়া হচ্ছে ব্রায়োফাইটা, ঠিক আছে, আমি ব্রায়ো বলে লিখে দিচ্ছি। তেমন রাকিয়া, ঠিক আছে, RACCIA, রাশিয়াও বলা হয়, বাট অ্যাকচুয়াল উচ্চারণ রাকিয়া হয়। তো এটাও কিন্তু তোমাদের ব্রায়োফাইটার মধ্যে পড়ে। এই দুটো জেলিডিয়াম এবং কারা, এরা হচ্ছে তোমাদের অ্যালগা। তো অ্যান্সার এখানে কোনটা হবে? অ্যান্সার হবে তোমাদের এখানে 5 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অর্থাৎ 3 and 4 দুটোই তোমাদের হবে কিন্তু অ্যালগি, অ্যালগি বা অ্যালগা বা শ্যাওলা যাকে বাংলায় বলা হয়, ঠিক আছে। এবার তোমাদের একটা বলি একটা জিনিস, এছাড়াও আরও অনেক আছে, যেমন ক্লোরেল্লা, ঠিক আছে। চলো এখানে লিখিয়ে দিচ্ছি তোমাদের, ক্লোরেল্লা, ঠিক আছে, এখানে লিখে দিই ক্লোরেল্লা। ক্লোরেল্লাকে বলা হয় স্পেস অ্যালগি, মানে মহাকাশের শ্যাওলা, ঠিক আছে। কি বলা হয়? স্পেস মানে মহাকাশ, তোমরা জানো, স্পেস অ্যালগা বলা হয়, ঠিক আছে। এরকম ছোটো ছোটো পয়েন্ট অনেক আছে, যেমন স্পাইরোগাইডা, এটাও কিন্তু এক ধরনের ভলভক্স। ওদিকে তোমরা দেখছিলে অনেকগুলো নাম দেওয়া ছিল, যেমন কারা দিয়ে পরীক্ষায় প্রশ্ন এসছে অলরেডি, ঠিক আছে। কারা দিয়ে তোমাদের কালকের পরীক্ষাতেই প্রশ্ন এসছে তোমাদের কারার উপরে, অপশানে একটাতে কারা ছিল, একজন আমাকে জানালেন, ঠিক আছে। তো ক্লোরেল্লাকে স্পেস অ্যালগি বলা হয়, যেমন ভলভক্স আছে, ঠিক আছে। এই নামগুলো মনে রাখা জরুরি, ওদিকে কটা নাম ছিল সেগুলো বাদ দিয়ে লিখছি এখানে, স্পাইরোগাইডা, ঠিক আছে। যেমন তোমাদের ইউলোথ্রিক্স তো ওপাশে ছিল, যেমন তোমাদের ক্ল্যাডোফোরা, ঠিক আছে, ইয়েস, ক্ল্যাডোফোরা, ঠিক আছে, এখানে ধরবে না, চলো নিচে লিখি, ঠিক আছে, ক্ল্যাডোফোরা। যারা হাত লাগা বুঝতে পারছো না তারা আমার উচ্চারণটাকে শোনো, ঠিক আছে, ক্ল্যাডোফোরা। তারপরে আরও আছে, যেমন তোমাদের, আচ্ছা একটা জিনিস বলি যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, সেটাও একটু বলে দিই। যেমন দেখো এই যে অ্যালগি আছে না, অ্যালগিকে তিনটে পার্টে ভাগ করা যায়, ঠিক আছে, মেনলি দুটো পার্ট, একটা হচ্ছে রেড অ্যালগি, একটা হচ্ছে ব্রাউন অ্যালগি। এই দুটো পার্ট একটু মনে রাখবে যে দুটো ইম্পর্টেন্ট, একটা হচ্ছে রেড, ঠিক আছে, আর দুই হচ্ছে তোমাদের ব্রাউন। রেড অ্যালগি অ্যান্ড তোমাদের কি ব্রাউন অ্যালগি, এই দুটো পার্ট একটু মনে রাখবে, দুটো পার্টে অ্যালগিকে ভাগ করা যায়, ঠিক আছে। এটা আমি তোমাদের যখন করিয়েছিলাম পেড ক্লাসেও বলেছিলাম, ঠিক আছে। এবার রেড অ্যালগিতে রেড হয় কেন, ঠিক আছে, কারণ এতে ফাইকো এরিথ্রিন থাকে। রেড হয় কেন এদের কালার? কারণ এতে কি থাকে? ফাইকো এরিথ্রিন থাকে। এগুলো পড়ে যেতে পারে, ঠিক আছে, ফাইকো এরিথ্রিন থাকে, এই জন্য এটা রেড হয়, ঠিক আছে। আর ব্রাউন অ্যালগির ক্ষেত্রে, ঠিক আছে, ব্রাউন অ্যালগির ক্ষেত্রে তোমাদের ব্রাউন কেন হয়? কারণ এতে ফাইকোজ্যান্থিন থাকে, ঠিক আছে, বা ফিউকোজ্যান্থিন বলতে পারো। ব্রাউন অ্যালগিটা এটা কি? এটা হচ্ছে ফাইকো এরিথ্রিন, এটা কি ফাইকো এরিথ্রিন, আর ওটা কি ফিউকোজ্যান্থিন। কি থাকে? ফিউকোজ্যান্থিন থাকে, ফিউকোজ্যান্থিন থাকে, ঠিক আছে। তো মনে রাখবে এই দুটো জিনিস, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, পড়তে পারে। আচ্ছা, এর এক্সাম্পল আছে, যেমন কেল্প, ঠিক আছে। কেল্প হচ্ছে ব্রাউন অ্যালগি, অনেক সময় দিয়ে দেয় কেল্প। কেল্পের নাম তোমরা শুনেছো, বিগত বছরে এনসিইআরটি থেকে যে রেলে প্রশ্ন পড়েছে তাদের কেল্প অপশানে ছিল, ওই জন্য আমি তোমাদের বলে দিলাম কেল্প হচ্ছে গুরুত্বপূর্ণ এখানে, ঠিক আছে। আর এইগুলি মোটামুটি তোমরা, ঠিক আছে। আর এরা ফ্র্যাগমেন্টেশনের মাধ্যমেই মোটামুটি জনন করে, বংশবিস্তার করে, ঠিক আছে, দুটোই। তো এইগুলি তোমরা একটু মনে রেখো। আর দেখো ডিটেলসে তো একটা ভিডিওতে বলা যায় না, কারণ এর ওপর আমি দু তিনটে বা হয়তো দুটো তোমাদের ডিটেলস ভিডিও দিয়েছিলাম পেড ক্লাসে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছো, দুটো ভিডিওর জিনিস একটা ক্লাসে দেওয়া তো পসিবল না। চাইলে পেড ক্লাস জয়েন করতে পারো, নিচে দেখতে পাচ্ছ তোমাদের একটা ছোট্ট লেখাও আছে, সেই অনুযায়ী তোমরা হোয়াটসঅ্যাপে কোয়ারি করতে পারো পেড ক্লাস নিয়ে। ওকে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, আমাদের পেড কোর্স সম্পর্কে একটু বলি। প্রায় 94 ম্যাথ ভিডিওস আছে এবং 56 বায়োলজি ভিডিওস আছে, ঠিক আছে। বায়োলজিটা কমপ্লিট আছে, এইভাবে দেখতে পাচ্ছ প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ
এমসিকিউ তোমাদের দেওয়া হয়েছে, তারপর ওয়ান লাইনার, তারপর আবার এমসিকিউ, এবং এভাবে অ্যানিম্যাল কিংডম যেমন পুরো ধরে আলোচনা করা হয়েছে। ম্যাথের ক্ষেত্রেও তাই করা হয়েছে, প্রত্যেকটা টপিক ধরে ধরে। দেখো এখানে সার্কেলে তোমাদের 1, 2, 3, 4, 5টা ভিডিও দেওয়া হয়েছে, সিম্পলিফিকেশনের উপর 4টে, এলসিএম এইচসিএফের উপর 3টে, অ্যালজেব্রার উপর টোটাল 10টা ভিডিও আছে, এখানে তো স্ক্রিনশটে 8টা দেখতে পাচ্ছ, টাইম অ্যান্ড ওয়ার্কের উপর টোটাল 5টা আছে। এইভাবে তোমাদের প্রত্যেকটা টপিক ধরে ধরে পার্ট বাই পার্ট করানো হয়েছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বলে, এবং হাই লেভেল যাওয়া হয়েছে, বেসিক টু হাই লেভেল। ঠিক আছে, চাইলে জয়েন করতে পারো। এখন ডিসকাউন্টে আছে প্রাইস, আগে প্রাইস যথেষ্ট বেশি ছিল, মাঝখানেও বেশি ছিল, এখন একটু কমই দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখন জয়েন করতে পারো, প্রাইস আবার বাড়বে। ঠিক আছে, কোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে বলে দিই। এই যে নাম্বারটা আছে, এটা আমি আগের দিন তোমাদের আমাদের ইউটিউবের যে কমিউনিটি তাতেও দেওয়া হয়েছিল। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ডিটেলসটা তোমরা জানতে পারবে। ঠিক আছে, এটা প্রথম গেল। একটা বুকসের দরে, যেমনটা আমি বললাম, একটা নম্বর মানে একটা নর্মাল বুকসের দরে রাখা হয়েছে। ঠিক আছে, একটা বইয়ের দামই এরকম হয়, আমরা তো দুটো কোর্স একসঙ্গে কম্বাইন 500 এই মুহূর্তে রাখা হয়েছে, এবং এটা ওয়ান টাইম ফি, নট মান্থলি। ঠিক আছে, একবারই দিতে হবে প্রথমে। এই হচ্ছে পুরো ব্যাপার। আচ্ছা, আমরা এবার আমাদের আলোচনায় ফিরে যাবো, চলো। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে যে পাণ্ডু রোগ নিচের কোনটির মাধ্যমে হয়। এখন পাণ্ডু রোগ দিয়ে প্রশ্ন এনটিপিসিতেই পড়েছিল। পাণ্ডু রোগ হচ্ছে জন্ডিস। ঠিক আছে, অনেকে বাংলা নাম যায় না বলে অনেকে করে আসতে পারে না, জন্ডিস বললে হয়তো অনেকে এটা মনে থাকে। ঠিক আছে, পাণ্ডু রোগ ইংরাজি কি তোমাদের? জন্ডিস। ঠিক আছে, জন্ডিস লিখে দিলাম। আচ্ছা, এটা গেল। নেক্সট হচ্ছে জন্ডিস কী কারণে হয়। বিলিরুবিনের মাত্রা যখন শরীরে বেড়ে যায় তখন কিন্তু জন্ডিস হয়। বিলিরুবিন সাধারণত হিউম্যান মল দিয়ে, ঠিক আছে, মানুষের মল দিয়ে ওটা বেরিয়ে যায়, কিন্তু যখন শরীরে বিলিরুবিন এবং বিলিভার্ডিন, মেনলি বিলিরুবিনের জন্যই জন্ডিসটা হয়। তো বিলিরুবিন যদি শরীরে জমতে থাকে তাহলে শরীরের বিভিন্ন অংশ, বিশেষ করে চোখ, তোমাদের হাতের নখ, এগুলো হলুদ হয়ে যেতে থাকে। ঠিক আছে, এবং এটা বলা হয় যে জন্ডিসের লক্ষণ। ঠিক আছে, বিলিরুবিন বেশি মাত্রায় থাকলে জন্ডিস হয়। জন্ডিস কিন্তু ভাইরাল বা ব্যাকটেরিয়া বা প্রোটোজোয়া ইনফেকশনের জন্য হয় না। শারীরিক একটি জিনিস যেটা বেরিয়ে যাওয়া উচিত ছিল শরীর থেকে, সেটা বেরিয়ে যায় না বলেই জন্ডিস হয়, সেটা হচ্ছে বিলিরুবিন। ওকে, আচ্ছা চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, গৃহস্থ রেশম মথের বিজ্ঞানসম্মত নাম কি। এটা তোমাদের এই ঠিক এক্স্যাক্টলি এই প্রশ্নটা পড়েনি, প্রশ্নটা যেভাবে এসেছিল তাতে রেশম মথের বিজ্ঞানসম্মত নাম ইউজ করা হয়েছিল, এনটিপিসিতে এসেছিল এই কালকের পরীক্ষাতে। তো গৃহস্থ রেশম মথের বিজ্ঞানসম্মত নাম কি। দেখো, গৃহস্থ রেশম মথের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে বোম্বেক্স মরি বা বোম্বিকস মরি বলতে পারো। ঠিক আছে, আর যদি বলে ওয়াইল্ড রেশম মথ মানে বন্য রেশম মথ, তার বিজ্ঞানসম্মত নাম কী হবে? তার বিজ্ঞানসম্মত নাম হবে বোম্বক্স ম্যাডরিনা। কী হবে? এইটা। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের ওয়াইল্ড বা বন্য রেশম মথ, এটা লিখে দিচ্ছি তোমাদের, মনে থাকবে। ঠিক আছে, বন্য রেশম মথ। পরের দিন তোমাদের হানিবির বিজ্ঞানসম্মত নাম পড়তে পারে মৌমাছি। ঠিক আছে, তো বোম্বিকস ম্যান্ডোরিনা হচ্ছে তোমাদের বন্য রেশম মথ, যাকে আমরা ইংরেজিতে বলি ওয়াইল্ড রেশম মথ। ঠিক আছে, ওয়াইল্ড সিল্ক তোমাদের লার্ভা। আর যদি সেটা হয় তোমাদের গৃহস্থ, ঠিক আছে, যাকে বলা হয় ডোমেস্টিক, সেটা ইংরেজি তোমাদের যে বিজ্ঞানসম্মত নাম হয় সেটা হয় তোমাদের বোম্বিক্স মরি। এবার দেখো একটা জিনিস বলি এখানে, এই রেশম মথ, রেশম তৈরি করে রেশম মথের কোনটা? পূর্ণাঙ্গ রেশম মথ নাকি লার্ভা নাকি পিউপা, এরকম দিয়ে প্রশ্ন দেয়। মনে রাখবে, লার্ভা কিন্তু তৈরি করে, পিউপা কিন্তু তৈরি করে না, লার্ভা। রেশম মথের লার্ভা কিন্তু তোমাদের রেশম তৈরি করে। ঠিক আছে, এটা মনে রাখবে, কারণ এটা প্রিভিয়াস ইয়ারে পড়া প্রশ্ন, সেই জন্য তোমাদের এখানে আমি বলে দিলাম। ওকে, লার্ভা, পিউপা, পূর্ণাঙ্গ রেশম মথ এরকম দিয়ে কিন্তু অপশানে দিতে পারে। তো অপশান কোনটা হবে? লার্ভা কিন্তু কারেক্ট অপশান হবে। চলো পরের প্রশ্নে। আচ্ছা, পরের প্রশ্নটা দেখো, বলছে মেলাস ডোমেস্টিকা নিচের কোনটির বিজ্ঞানসম্মত নাম। এটাও এনটিপিসিতে পড়া প্রশ্ন। ঠিক আছে, এই যে পরীক্ষা চলছে তার মধ্যেই কোনো না কোনো পরীক্ষা পড়েছিল, বিজ্ঞানসম্মত নাম একটু পড়ছে, যা চারপাশে যা যা ফল ফুল দেখতে পাও সেগুলোর একটু বিজ্ঞানসম্মত নাম করে যাও, বা ক্যাট, ডগ এগুলোরও। ঠিক আছে, মানে যে যে প্রাণী, পশু, ফল দেখতে পাও তোমরা সেগুলোর বিজ্ঞানসম্মত নাম একটু করে যাও। তো কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম, এটা কার বিজ্ঞানসম্মত নাম? এটা হচ্ছে আপেলের বিজ্ঞানসম্মত নাম। ঠিক আছে, এটা হচ্ছে আপেলের বিজ্ঞানসম্মত নাম। আচ্ছা, আমের বিজ্ঞানসম্মত নাম সবাই জানো, ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ঠিক আছে, বাংলাতেই লিখে দিচ্ছি, যদিও ইংরাজি লিখলে অসুবিধা হয়ে যায়, ম্যাঙ্গিফেরা, ঠিক আছে, ইন্ডিকা, ইন্ডিকা। ওকে, কাঁঠালের বিজ্ঞানসম্মত নাম কি? আরটি কার্পাস। ঠিক আছে, আরটি কার্পাস। দেখো আমার হাত লেখা সত্যি খারাপ, তোমরা একটু নিজেরা দেখে নিও। ঠিক আছে, আরটি কার্পাস হেটারোফাইলাস, নিচে লিখছি আমি, আরটি কার্পাস হেটারো, হয়কার টয়কার রয়কার ফাইলাস। ঠিক আছে, ফাইলাস। ওকে, আচ্ছা, আপেল, আপেল এটা তো বলে দিলাম ন্যাসপাতি। ঠিক আছে,
নাশপাতির বিজ্ঞানসম্মত নাম হচ্ছে সামথিং, আমার মনে নেই এক্স্যাক্টলি, তোমরা একটু দেখে নিও, পাইরাস কমিউনিস এরকম সামথিং নাম, ঠিক আছে, এটা একটু দেখে নিও তোমরা, ঠিক আছে। পাইরাস কমিউনিস দুটো নাম আছে অ্যাকচুয়ালি, কারণ নাশপাতি দুই ধরনের হয়, পাইরাস পোর্টিফোলিয়া এবং পাইরাস কমিউনিস এরকম সামথিং নাম আছে, ঠিক আছে, আমার খেয়াল নেই, তোমরা একটু দেখে নিও এটা, ঠিক আছে। পাইরাস কমিউনিস আমি লিখে দিলাম, বাট এইরকমই একটা নাম আছে, ঠিক আছে, কমিউনিস এরকম সামথিং নাম আছে, ঠিক আছে, পাইরাস কমিউনিস এরকম সামথিং নাম আছে, তোমরা একটু দেখে নিও, সবসময় মনে থাকে না বিজ্ঞানসম্মত নামগুলো, ওকে। আচ্ছা চলো নেক্সট আমরা পরেরটায় যাব। যে যে প্রাণী পশু ফুল ফল তোমাদের চারপাশে আছে সেগুলোর ব্যাপারে একটু তার বিজ্ঞানসম্মত নামগুলো একটু মুখস্থ করে রাখো, অনেক সময় পরীক্ষা পড়ছে, মনে রাখা যায় না জানি, তবুও মোটামুটি একটা আইডিয়া করে রাখাটা দরকার, পরীক্ষা অনেক সময় অপশান দেখলে মনে পড়ে যায়, ঠিক আছে। চলো নেক্সট পরেরটাতে। আচ্ছা পরেরটা হচ্ছে নিচের কোনটি ব্যাকটেরিয়াল রাইবোজোমের গঠন, এটা প্রিভিয়াস ইয়ারে তোমাদের এলপিতে পড়া প্রশ্ন, ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের 70S প্রকৃতির। দেখো ব্যাকটেরিয়াল রাইবোজোম হয় 70S প্রকৃতির, মানে প্রোক্যারিওটিক কোষ হয় 70S প্রকৃতির, আর যদি এটা ইউক্যারিওটিক কোষ বলতো, ঠিক আছে, ইউক্যারিওটিক যদি এটা ইউক্যারিওটিক বলতো তাহলে হতো 80S প্রকৃতির, ঠিক আছে, 80S, ঠিক আছে। এবার দেখো 80S এর এখানে দুটো পর্যায় রয়েছে, ভাগ রয়েছে, খুব ইম্পর্টেন্ট জিনিস। ইউক্যারিওটিক হলে 80S প্রকৃতির হতো, প্রোক্যারিওটিক বললে আমি নিচে তোমাদের লিখে দিচ্ছি, প্রোক্যারিওটিক বললে, কারণ যেগুলো লিখছি এগুলো ইম্পর্টেন্ট, ঠিক আছে। যদি ব্যাকটেরিয়াল না বলে প্রোক্যারিওটিক, ঠিক আছে, তখনও কিন্তু তোমাদের হবে 70S প্রকৃতির, তখনও তোমাদের কী হবে 70S প্রকৃতির। এখন 70S মানে কিন্তু এই যে তোমার এই 20 আর 50 যোগ করে 70 করবে তা নয় কিন্তু, 70S মানে হচ্ছে এইটা, ঠিক আছে, 30 and 50, এটা অ্যাকচুয়ালি কোনো যোগ বিয়োগের ব্যাপার না, এটা রাইবোজোমকে যখন ছাঁকা হয়, সোজা খুব পাতি বাংলায় বলছি, অ্যাকচুয়ালি এই টার্মগুলো খুব বলাটা উচিত নয়, বাট যখন ছাঁকা হয় তখন স্পিন ব্যবহার করা হয়, তোমরা বুঝবে না বললে, তবু আমি মোটামুটি একটা বলছি, সেই স্পিনের ওপর বেস করে এখানে 30-50 দেওয়া থাকে, ঠিক আছে। তো এটা 70S প্রকৃতির হয়, এবং 70S প্রকৃতির ছোট একটা বড় থাকে, ছোটোটাকে করার জন্য 30S দরকার হয়, আর বড়টাকে করার জন্য তোমাদের 50S দরকার হয়, ঠিক আছে, ওকে, এটা মাথায় রাখবে। আর ওপরে যেটা আছে যে তোমাদের ইউক্যারিওটিকের ঠিকটা হচ্ছে এইটা, অর্থাৎ 40 and 60, 80S 40 and 60, ছোটোটার জন্য 40S স্পিন দরকার হয়, 60-র জন্য 60, মানে বড়টার জন্য 60S স্পিন দরকার হয়, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কোনটা হবে এখানে অ্যান্সার কিন্তু তোমাদের এইটা হবে, অর্থাৎ 70S 30S, ছোটোটা 30S, দুটো খণ্ড থাকে, ছোটোটা হচ্ছে 30S, বড়টা হচ্ছে 50S, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরের প্রশ্ন দেখো, ডিএনএ নিচের কোনটিতে অবস্থান করে, গলগি বডি এবং মাইক্রোকন্ড্রিয়া, নিউক্লিয়াস, বোথ 2 and 3। তোমরা নিজেরা একবার ট্রাই করো, বারবার আমি তোমাদের বলেছি যখনই আমি কোনো এমসিকিউ পার্ট দেবো তখন প্লিজ নিজেরা একবার ট্রাই করবে ভিডিওটাকে পজ করে, ঠিক আছে। তো অ্যান্সার তোমাদের কী হবে এখানে, বোথ 2 and 3, অর্থাৎ মাইটোকন্ড্রিয়াতেও থাকে এবং নিউক্লিয়াসেও থাকে, দুটোতেই কিন্তু তোমাদের কী থাকে এখানে তোমাদের ডিএনএ থাকে, এটা মনে রাখবে, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, বিগত বছরে অনেকবার এলপিতে এই প্রশ্নটা পড়েছে, এনটিপিসিতেও পড়েছে, গ্রুপ ডিতেও পড়েছে, ঠিক আছে। চলো নেক্সট পরের প্রশ্ন। 11 দাগ দেখো, আবার আমরা কেমিস্ট্রিতে ফিরে গেছি। একটু আগে তোমাদের যে সমীকরণটা দিয়েছিলাম রাসায়নিক সমীকরণ, দেখো তার উপরই প্রশ্ন রয়েছে। কপার অক্সাইডের সঙ্গে হাইড্রোজেন গ্যাস যুক্ত হচ্ছে এবং কপারকে ছেঁকে বার করে দিচ্ছে এবং জল উৎপন্ন করছে। তো এখানে কপার অক্সাইড হলো বিজারক, কপার অক্সাইড হলো জারক, কপার অক্সাইড নিজে বিজারিত হচ্ছে, কপার অক্সাইড নিজে জারিত হচ্ছে। দেখো আরেকবার রিভিশন হয়ে যাবে, তুমি দেখতে পাচ্ছ কপার অক্সাইডের অক্সিজেন এখানে আছে, কিন্তু সেই অক্সিজেন দেখো এখানে নেই, আছে এখন অক্সিজেন, এখানে দেখো কোনো অক্সিজেন নেই, তার মানে অক্সিজেন কেটে বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন কেটে বেরোলে তাকে আমরা কী বলি, তাকে আমরা বিজারিত বলি, তার মানে কপার অক্সাইড নিজে কী হচ্ছে, বিজারিত হচ্ছে, এটা কারেক্ট। নেক্সট হচ্ছে যে বিজারিত নিজে হয় সে কখনোই নিজে জারিত হয় না, সে নিজে কখনোই কী হয় না, বিজারক হয় না, সে অবশ্যই কী হয়, সে জারক হয়। তো অ্যান্সার হচ্ছে এইটা হবে। তো এখানে 2 এবং 3 এখানে কারেক্ট অ্যান্সার হবে। এভাবে মনে রাখতে পারো, যে নিজে বিজারিত হচ্ছে সে কখনোই অপরকে জারিত করে না, সে কখনোই অপরকে বিজারিত করে না। তো কপার অক্সাইড যখন নিজে বিজারিত হচ্ছে তখন কপার অক্সাইড কিন্তু জারকই হবে। তো অ্যান্সার এখানে কী হবে, 2 এবং 3 বোথ কারেক্ট, দ্যাট মিনস এখানে ভি এখানে কারেক্ট হবে, ঠিক আছে। এই দুটো থেকেই আমরা বলতে পারি ভি এখানে কারেক্ট হচ্ছে, ওকে। আবারও তোমাদের বলে দিই, একটু ভালো করে বোঝো, কপার অক্সাইডের অক্সাইড বেরিয়ে যাচ্ছে, অর্থাৎ অক্সিজেন বেরিয়ে যাচ্ছে, অক্সিজেন বেরিয়ে গেলে তাকে আমরা বলি বিজারণ। তাহলে কপার অক্সাইড নিজে বিজারিত হচ্ছে, প্রথম কথা। আর কপার অক্সাইডের এই যে অক্সিজেন, এটা কে নিচ্ছে, এটা নিচ্ছে H2, এবং নিয়ে দেখো ওপাশে H2O তৈরি করছে। তাহলে কপার অক্সাইড নিজের অক্সিজেন H2কে দিয়ে H2কে কী করছে, জারিত করছে। তো
তাহলে যে অন্যকে জারিত করে তাকে আমরা কি বলি? জারক বলি। ওই জন্য কপার অক্সাইড হচ্ছে জারক। ঠিক আছে, আরও সোজা করে বললাম। তো এখানে অ্যান্সার তোমাদের এইটা আর এইটা আমাদের কারেক্ট হবে, অর্থাৎ বোথ 2 and 3 আর কারেক্ট। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। দেখো, জারণ বিজারণ সম্পর্কে নিচের কোনটি সঠিক? দুবার পড়েছে, নিচের কোনটি সঠিকটা। প্রথমত হচ্ছে অধাতব মৌল যুক্ত হলে সেটাকে আমরা জারণ বলি। দ্বিতীয় হচ্ছে ধাতব মৌল যুক্ত হলে সেটাকে আমরা জারণ বলি। কোনো যৌগ থেকে অক্সিজেন মৌল বেরিয়ে গেলে সেটি হলো জারণ। কোনো যৌগ থেকে হাইড্রোজেন মৌল বেরিয়ে গেলে সেটি হলো বিজারণ। নাকি 2 আর 3 দুটোই সঠিক? কোনটা হবে এখানে? দেখো, জারণের সংজ্ঞা আমি তোমাদের একটু আগে বলেছি যে অক্সিজেন যখন যুক্ত হচ্ছে, আমি এখানে প্লাস লিখছি, এবং হাইড্রোজেন যখন বেরিয়ে যাচ্ছে তখন আমরা জারণ বলি। এছাড়াও যদি ধাতব মূলক, ঠিক আছে, ধাতু বা ধাতুধর্মী মূলক, পয়েন্ট টু বি নোটেড, কি বললাম? ধাতু বা ধাতুধর্মী মূলক যদি যুক্ত হয়, ঠিক আছে, ধাতু বা ধাতুধর্মী মূলক যদি যুক্ত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিজারণ। অ্যাকচুয়ালি ধাতু বা ধাতুধর্মী মূলক এখানে বেরিয়ে যাওয়া হবে, ঠিক আছে, বেরিয়ে যাচ্ছে, তখন তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি জারণ। কারণ আগে জারণের কথা বলছি, ওকে, তাকে আমরা কি বলছি? জারণ। ওকে, বিজারণ কাকে বলা হয়? অক্সিজেন মাইনাস হওয়াকে বিজারণ বলা হয়, হাইড্রোজেন প্লাস হওয়াকে বিজারণ বলা হয়, আর ধাতু প্লাস হওয়াকে আমরা বিজারণ বলি। ধাতু কি বলাকে? প্লাস হওয়াকে বিজারণ বলি। ধাতু প্লাস মানে অধাতু মাইনাস, মানে অধাতু বেরিয়ে যাচ্ছে, আর এখানে ধাতু মাইনাস মানে অধাতু প্লাস। ঠিক আছে, তো এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি বিজারণ। কি বলি আমরা? বিজারণ। ঠিক আছে, বিজারণ। তো অ্যান্সার আমার এখানে কোনটা হবে? ভালো করে দেখো, এখানে বলেছে অধাতব মৌল যুক্ত হলে, অধাতব মৌল যুক্ত হলে তাকে আমরা জারণ বলি। ইয়েস, এটা কারেক্ট। ধাতব মৌল যুক্ত হলে তাকে আমরা জারণ বলি, না, কারেক্ট নয়। কোনো যৌগ থেকে অক্সিজেন মৌল বেরিয়ে গেলে তাকে আমরা কি বলি? জারণ বলি। কোনো মৌল থেকে যখন কোনো যৌগ থেকে যখন অক্সিজেন মৌল বেরিয়ে যাচ্ছে, না, তাকে আমরা বিজারণ বলি। কোনো যৌগ থেকে যখন হাইড্রোজেন মৌল বেরিয়ে যাচ্ছে তাকে আমরা বিজারণ বলি, না। কোনো যৌগ থেকে যখন হাইড্রোজেন মৌল যুক্ত হচ্ছে, কোনো যৌগে যদি হাইড্রোজেন যুক্ত হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি বিজারণ। তো এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে? অ্যান্সার তোমাদের হবে 1 কারেক্ট। এখানে 5 অটোমেটিক্যালি কেটে গেল, কারণ 2 আর 3 and 2 তো কারেক্ট হচ্ছে না, ঠিক আছে, বা 2 and 3 তো কারেক্ট হচ্ছে না। সো অ্যান্সার এখানে ফার্স্ট ওয়ান ইজ দ্য কারেক্ট অপশন। ওকে, চলো নেক্সট পরেরটাতে। পরেরটা দেখো, নিচের কোনটি একটি সংযোজন বিক্রিয়া? একটু আগেই তোমাদের বলেছিলাম যে বিক্রিয়া 4 প্রকারের: সংযোজন, বিয়োজন, প্রতিস্থাপন এবং দ্বি-প্রতিস্থাপন। ঠিক আছে, তো নিচের কোনটি একটি সংযোজন বিক্রিয়া? দেখো, সংযোজন বিক্রিয়া এর যে ইংলিশ হয় সেটাও বলে দিই। ঠিক আছে, সংযোজন বিক্রিয়ার ইংলিশ কী হয়? কম্বিনেশন। ঠিক আছে, কম্বিনেশন। ঠিক আছে, কী হয় তোমাদের? কম্বিনেশন। ওকে, তো তুমি দেখো কোথায় এখানে কম্বিনেশন হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এখানেই আমাদের কম্বিনেশন হচ্ছে, তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ দেখতে পাচ্ছ এই যে এইচ এবং ক্লোরিন, অর্থাৎ হাইড্রোজেন এবং ক্লোরিন মিক্সড আপ হচ্ছে এবং হাইড্রোজেন ক্লোরাইড তৈরি হচ্ছে। ঠিক আছে, বা তুমি বলতে পারো হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হচ্ছে। ঠিক আছে, হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকলে তাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড বলি, আর যখন সেটা তরল অবস্থায় চলে যায় তাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, তো এখানে এইটাই আমাদের অ্যান্সার হবে। এটা অ্যান্সার নয় কেন? ফার্স্ট ওয়ানে তুমি দেখতে পাচ্ছ একটা সিঙ্গেল জিনিস ভেঙে দুটো জিনিস তৈরি হচ্ছে, এটাকে বলা হয় বিয়োজন। একটু আগে বলেছিলাম, ঠিক আছে, এটাকে কী বলা হচ্ছে? এটাকে আমরা বলছি বিয়োজন, অর্থাৎ ডিকম্পোজিশন এর ইংলিশ হয়। ঠিক আছে, বিয়োজন বিক্রিয়া। আচ্ছা, এটাও দেখো তোমাদের একটা জিনিস ভেঙে দুটো তৈরি হচ্ছে, তাহলে এটাও আমাদের বিয়োজন হবে। আর অল তো অপশানে নেই, কারণ সব কটা সঠিক নয়, হচ্ছে না, সুতরাং এটা আমাদের কারেক্ট অপশান হবে না। ঠিক আছে, তো এটা আমাদের কেটে যাবে, এটা আমাদের কেটে যাবে, অপশান আমাদের এটা আমাদের রাইট হবে। চলো নেক্সট আমরা পরেরটায় যাব। পরেরটা দেখো, খাদ্য তেল থেকে ফ্যাট উৎপাদনের ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাস ব্যবহার করা হয়। এটি হলো এক প্রকারের কি? দেখো, খাদ্য তেলে যখন তুমি ফ্যাট উৎপাদিত করছো তখন তোমাকে হাইড্রোজেন গ্যাস তোমাকে কী করতে হয়? ওখানে দিতে হয় এবং বিশেষ পদ্ধতিতে দেওয়া হয়। ঠিক আছে, এবার হাইড্রোজেন গ্যাস মিক্সড আপ হচ্ছে, তো ডেফিনেটলি এটা একটা বিজারণ হবে, কারণ হাইড্রোজেন যুক্ত হচ্ছে না, তখন তাকে আমরা কী বলবো? বিজারণ বলবো। ভৌত বিক্রিয়া তো নয়ই, কারণ ভৌত প্রক্রিয়া হলে বিজারণ হতো না। জারণ এবং বিজারণ কিন্তু কেমিক্যাল প্রসেস, ভৌত প্রসেস নয়, ফিজিক্যাল প্রসেস নয়। ঠিক আছে, ফিজিক্যাল মানে ভৌত বিক্রিয়া আর তোমাদের রাসায়নিক বিক্রিয়ার মধ্যে পার্থক্য নির্ঘাত জানো। রাসায়নিক বিক্রিয়ায় কী হয়? যে দ্রব্য উৎপাদিত হয় তাকে পুনরায় আবার আগের দ্রব্যে ফিরিয়ে আনা যায় না। যেমন তুমি যদি কাঠকয়লা থেকে কার্বন ডাইঅক্সাইড তৈরি করো, তখন কার্বন ডাইঅক্সাইড কখনোই কাঠকয়লায় পরিণত হবে না। ঠিক আছে, বা হতেও পারে, সেটা অত্যন্ত কঠিন প্রসিডিওর, কিন্তু ভৌত প্রক্রিয়ায় কী হয়? যেটা থেকে যেটা উৎপন্ন হচ্ছে তাকে পুনরায় আগেরটাতে ফিরিয়ে দেওয়া যায়। যেমন মোমবাতি জ্বালালে মোম উৎপন্ন হয়, মোমটাকে পুনরায় মোমবাতিতে পরিণত করা যায়। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, এটাকে বলা হয় ভৌত প্রক্রিয়া। ডিফারেন্স বললাম, তো অ্যান্সার এখানে কী হবে? বিজারণ, কারণ হাইড্রোজেন অ্যাড হচ্ছে তাই।
ঠিক আছে, আমি আবারও বলছি, হাইড্রোজেনের ভালো করে মনে রাখবে, হাইড্রোজেন অ্যাড হলে তাকে আমরা বিজনন বলি। ঠিক আছে, অক্সিজেন মাইনাস হলে তাকে আমরা বিজনন বলি। ঠিক আছে, ধাতু 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 যদি প্লাস হয় তখন তাকে আমরা বিজনন বলি, অধাতু যদি মাইনাস হয় তখন তাকে আমরা বিজনন বলি। ঠিক আছে, এই 3-4টে জিনিস মাথা রাখবে। আর জারণটা তো তোমরা জানো, এর উল্টোগুলো হচ্ছে সব জানানো হবে। সেখানে কী হবে, চলো লিখেও দিই, আবার লিখে দিচ্ছি। কেন কি বারবার কেন লিখছি, যাতে তোমাদের এখানেই মুখস্থ হয়ে যায়, কারণ পরীক্ষার সামনে হাইড্রোজেন মাইনাস হয়, ঠিক তাই উল্টোটা অক্সিজেন প্লাস হয়। ঠিক আছে, ধাতু মাইনাস হয় আর অধাতু প্লাস হয়। এটা আমি মনে রাখি কী করে ধাতু অধাতুর ব্যাপারটা, কারণ অক্সিজেন হচ্ছে অধাতু, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেনও গ্যাস, কিন্তু হাইড্রোজেনকে তোমার মনে আছে হয়তো পর্যায় সারণীতে হাইড্রোজেনকে কিন্তু ক্ষারীয় ধাতুদের সঙ্গে বসানো হয়, অর্থাৎ হাইড্রোজেনকে কিন্তু ধাতব মৌল এভাবে কল্পনা করা হয়, যদিও গঠন অনুযায়ী ধাতু নয়, কিন্তু ধাতব ধর্মের সঙ্গে অনেক মিল আছে, হাইড্রোজেনের প্রচুর মিল আছে, ধাতুদের যে ধর্ম তার সঙ্গে হাইড্রোজেন ধর্মের প্রচুর মিল আছে, ওই জন্য হাইড্রোজেনকে ধাতুদের সঙ্গে রাখা হয়। ঠিক আছে, যদিও ধাতু নয় কিন্তু ওকে ধাতুর সাথে রাখা হয়। তো যেখানে হাইড্রোজেন প্লাস হবে সেখানে ধাতুও প্লাস হবেই হবে, আর যেখানে হাইড্রোজেন মাইনাস হবে সেখানে ধাতু আমাদের কী হবে, মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, এই ট্রিকটা যদি একটু মনে রাখতে পারো তাহলে এই দুটো গোলায় না। ওকে, তো আশা করি বুঝতে পারলে, এটা হচ্ছে তোমাদের জারণ, এটাও তোমাদের জারণ, এটাও তোমাদের জারণ, এটাও তোমাদের জারণ। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা এটা একটু দারুণ মিস্টেক হয়েছে, এটা তোমাদের আলোর হবে না, সরি, এটা তোমাদের হয়ে যাবে কালো। ঠিক আছে, ডোন্ট ওরি, ঠিক করে দিচ্ছি তোমাদের, এটা তোমাদের কী হবে, তোমাদের কালো। ওকে, কালো। চলো কি বলছে যে লেড আয়োডাইড, এর যে রাসায়নিক নাম সেটাও লিখে দিই, ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, যে রাসায়নিক নাম সেটা কি হয়, লেড, জাস্ট মিনিট, ইয়েস, লেড। ঠিক আছে, আয়োডাইড, নতুন সফটওয়্যার, সো এখনও আমি অভ্যস্ত হইনি, আয়োডাইড। ঠিক আছে, আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব। লেড আয়োডাইড, তো লেড আয়োডাইড কী রঙের অধক্ষেপ হয়, মনে রাখবে লেড আয়োডাইড হলুদ রঙের, সাধারণত আয়োডিনে হলুদ রঙেরই পাওয়া যায়, আয়োডিন যেখানে মিশবে সেখানে হলুদ রঙেরই হয়। ঠিক আছে, এটা একটু মনে রাখবে, এটা একটা সিম্পল প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন, সেখান থেকে তোমাদের তুলে দিয়েছিলাম আমি। চলো নেক্সট পরের প্রশ্ন। তো জানা প্রশ্নকে কীভাবে ঘুরিয়ে দেয় সে ব্যাপারে টিসিএস একেবারে সিদ্ধহস্ত। এটা তেমনই একটা প্রশ্ন, আমি তোমাদের ঘুরিয়ে দিচ্ছি, এটা আমারই ক্রিয়েশন। ডোবার্নিয়রের হ্যালোজেন গ্রুপের প্রথম মৌলটির নাম কি? তোমরা জানো যে নর্মাল বা আধুনিক পর্যায় সারণীতে হ্যালোজেন গ্রুপ আছে, ঠিক আছে, যার প্রথম মৌল হচ্ছে ফ্লোরিন, ফ্লোরিনের পরে ক্লোরিন থাকে। ঠিক আছে, সেকেন্ডে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, এগুলো হচ্ছে তোমাদের হ্যালোজেন গ্রুপ, যেটাকে আমরা বলি 17th গ্রুপ, 17তম গ্রুপ। ঠিক আছে, তো ডোবার্নিয়রের যে হ্যালোজেন গ্রুপ আছে তার প্রথম মৌলটার নাম কি? ডোবার্নিয়রের এরকম গ্রুপ ছিল, বলে দিই, ডোবার্নিয়রের 3টে গ্রুপের নাম তোমরা অনেকে জানো। এক হচ্ছে তোমাদের লিথিয়াম, এটা ডোবার্নিয়রের ট্রায়াড পড়েছ, একটা যে সেট উনি তৈরি করেছিলেন তাতে 3টে করে মৌল উনি রেখেছিলেন। লিথিয়ামের পরে ছিল সোডিয়াম, এবং এদের অ্যাটমিক মাসও পড়ে। ঠিক আছে, আর তারপর ছিল তোমাদের পটাশিয়াম, লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, এটা একটা সেট ছিল ওনার। ঠিক আছে, লিথিয়ামের যে তোমাদের মাস সেটা ছিল তোমাদের 7। ঠিক আছে, 2 8 23, তোমার এটা 39, এটা হবে তোমাদের 39, আর এর 7 9 23, 46/2, 23, তাহলে সোডিয়ামের কত হবে তোমাদের 23। প্রথমটা আর শেষেরটার গড় হচ্ছে মাঝখানেরটা, অলওয়েজ মাথা রাখবে। প্রথমটা দেখো 7 আর 39 কত হয়, 46, 46/2 করলে তুমি কী পাচ্ছ, 23 পাচ্ছ। সবসময় মনে রাখবে ফার্স্টেরটা আর লাস্টেরটা, মানে লিথিয়াম এবং পটাশিয়ামের গড় করলে তুমি মাঝখানেরটার পাবে। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাটমিক মাস, মানে পারমাণবিক ভর। তখন পারমাণবিক সংখ্যার উপর কোনো থিওরি আসেনি। ঠিক আছে, পারমাণবিক সংখ্যার উপর কোনো থিওরি আসেনি, নিলস বোর প্রথম এই থিওরি উনি দিয়েছিলেন। ঠিক আছে, তো তার আগে তোমাদের অ্যাটমিক মাসের ওপরই আলোচনা ছিল, এবং ম্যান্ডেলিফও কিন্তু মানে অ্যাটমিক মাসের ওপরই কিন্তু উনি কিন্তু চর্চা করেছিলেন। ঠিক আছে, এবার দেখো, এবার এটা গেল তোমাদের প্রথম সেট। ঠিক আছে, দ্বিতীয় সেটের কথা বলি, চলো কালি একটু চেঞ্জ করে নিই। দ্বিতীয় সেট যেটা ছিল, ঠিক আছে, সেটা হচ্ছে তোমাদের ছিল ক্ষারীয় মৃত্তিকা মৌলের। ঠিক আছে, যেটাকে আমরা বলি অ্যালকানাইন আর্থ মেটাল। ঠিক আছে, দ্বিতীয় মৌল কী ছিল বলে দিই, দ্বিতীয় মৌল তোমাদের ছিল ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম এবং বেরিয়ামে। ঠিক আছে, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম, ঠিক আছে, স্ট্রোনিয়াম, ওকে, আর হচ্ছে বেরিয়াম। ওকে, এই 3টে, বেরিয়াম। ঠিক আছে, ক্যালসিয়াম, স্ট্রোনিয়াম এবং বেরিয়াম। স্ট্রোনিয়াম, চলো লিখিয়ে দিই। ঠিক আছে, ক্যালসিয়াম, অ্যাকচুয়ালি স্ট্রনসিয়াম, জাস্ট এ মিনিট, নট স্ট্রোনিয়াম, স্ট্রনসিয়াম, সরি। হ্যাঁ, তো
তো স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের, ঠিক আছে, এই তিনটে ছিল। তো ক্যালসিয়ামের যেটা ছিল সেটা হচ্ছে 40 ছিল। আর এটা মনে থাকে আমাদের, আমি কি করি, আমি ফার্স্টেরটা লাস্টেরটা মনে রাখি, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের ছিল 137, তাহলে এদের গড় করে দাও 7, 88.5, 88.5, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের সেকেন্ড গ্রুপ ছিল। আর লাস্ট গ্রুপ ওনার যেটা ছিল অ্যাকচুয়ালি থার্ড গ্রুপ, ঠিক আছে, ওখানে উনি কী রেখেছিলেন, ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন, ঠিক আছে। তো এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। ওনার যে গ্রুপ রেখেছিলেন এটা হচ্ছে হ্যালোজেন গ্রুপ। প্রথমে ছিল ক্লোরিন, এটা হচ্ছে ফার্স্ট ওয়ান, এটা হচ্ছে তোমাদের সেকেন্ড ওয়ান, এটা হচ্ছে তোমাদের থার্ড ওয়ান। এইটা নিয়ে উনি একটা গ্রুপ তৈরি করেছিলেন, ঠিক আছে, যেখানে ক্লোরিনের অ্যাটমিক নাম্বার আমার সম্ভবত 35.5 ছিল, হ্যাঁ 36 প্রায়। আর আয়োডিনের যেটা ছিল সেটা রাউন্ড ফিগারে ছিল 127 ছিল। এবার এগুলোকে তোমাকে যোগ করে দেখতে হবে যে এদের কত আসে, ঠিক আছে, সেটা হবে তোমাদের গড়। এই যে এটা হচ্ছে তোমাদের এই দুটোর গড়, ঠিক আছে, এই দুটোর গড় হচ্ছে এইটা। ওকে, একটু করে দেখে নিও। এই দুটো গড় করলে তোমাদের যেটা আসবে সেটা হচ্ছে মাঝখানেরটা। আমি মাঝখানেরটা মনে রাখি না, ওপর দুটো মনে রাখি আর মাঝখানেরটা গড় করে বার করে দিই। প্রয়োজন বলে বার করে দেবো। ব্রোমিনের যদি গড় বলতো আমি বার করে দিতাম। ডোবার্নিয়ার অনুযায়ী ব্রোমিনের তোমাদের অ্যাটমিক মাস কত বলতে পারে, পরীক্ষা আসতে পারে, ঠিক আছে। তো এই দুটোর গড় করে দেবে, পেয়ে যাবে। অনেক সময় এটাকে 36 জোরেও করা হয়, এই 35.5টাকে অনেক সময় 36 জোরে করা হয় যদি এনসিইআরটিতে তোমাদের 35.5ই গিভেন আছে, ঠিক আছে, একদম অ্যাবসলিউটটা গিভেন আছে। তোকে এটা মনে রাখবে। আচ্ছা, যাই হোক, তো তিনটে আমরা কি পড়লাম, ডোবার্নিয়ারের যে তিনটে ট্রায়াড ছিল, প্রথম ট্রায়াড ছিল আমাদের যেটা ক্ষারীয় মৌলের, যেটা লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামের ছিল। তারপর একটা ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম এবং বেরিয়ামের ছিল। আর তারপরেরটা ছিল তোমাদের ক্লোরিন, ব্রোমিন এবং আয়োডিন। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট আমরা পরেরটা। আচ্ছা, অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার তোমাদের হবে ক্লোরিন। অ্যান্সার তোমাদের কী হবে? ক্লোরিন, কারণ ক্লোরিনই আমাদের প্রথম পাচ্ছি আমরা। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো পরের প্রশ্নে দেখো। একটু আগেই যে প্রশ্নটা করেছি তার উপরে আরেকটা প্রশ্ন আমি নিজেই রেখেছি। যদি বলেছে তোমাদের ডোবার্নিয়ারের ক্ষারীয় মৃত্তিকা মৌলে যদি প্রথম মৌলটি হয়, যদি তোমাদের পারমাণবিক ভর যদি 40 হয় এবং লাস্ট মৌলটির, দেখো প্রথম এবং শেষ মৌলটির ভর এত হলে, এই দুটো হলে তোমাদের কী জিজ্ঞেস করেছে যে মাঝখানে মৌলটার ভর কত হবে। ডেফিনেটলি দেখো এটা তোমাদের কত হবে, যোগ করো 40 + 137 এবং করে কী করো, তাকে 2 দিয়ে ভাগ করে দাও, কারণ দুটো মৌল আছে, গড় করতে হলে তাই করি আমরা। কত হচ্ছে 177/2, ঠিক আছে, তোমার 88.5, ঠিক আছে, অর্থাৎ অ্যান্সার আমাদের কোনটা হবে? 3। মনে রাখবে ডোবার্নিয়ার কী করেছিলেন, তার প্রথম যে মৌল, ফার্স্ট মৌল, এবং তার যে থার্ড মৌল, এটার যদি হয় এক্স আর এটার যদি হয় ওয়াই, তাহলে সেকেন্ডটার উনি কীভাবে বার করেছিলেন, এক্স প্লাস ওয়াই করে উনি বার করেছিলেন, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই বাই 2 এভাবে উনি বার করেছিলেন। অর্থাৎ সেকেন্ড ছিল প্রথম এবং থার্ডের গড়, ঠিক আছে, এটা মনে রাখবে। চলো নেক্সট পরেরটায়। আচ্ছা, প্রথম কথা হচ্ছে প্রশ্ন এটাই আসে যে অক্টেভ থিওরি কার দেওয়া, এটাও একটা প্রশ্ন যেটা কিনা নিউল্যান্ডের দেওয়া, এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, নিউল্যান্ডের অক্টেভ থিওরিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে যে কোনো মৌল এবং তার অষ্টম মৌলের, তারপর থেকে অষ্টম মৌল গুনলে, কোনো মৌলকে নিলে, ধরো স্ট্যান্ড বাই নিলে লিথিয়াম, লিথিয়ামের পরে 8টা মৌলকে গুনে এসে তুমি যদি আবার সোডিয়ামে দাঁড়াও, তুমি দেখবে লিথিয়ামের সঙ্গে সোডিয়ামের গুণাবলীর মিল পাচ্ছে, এবং এটা বাস্তবে সম্ভব, তাই আছে, ঠিক আছে। আবার সোডিয়ামের সঙ্গে তুমি দেখবে পটাশিয়ামের মিল পাচ্ছ, ঠিক আছে। এইভাবে উনি একটা সিরিজ তৈরি করেছিলেন। এটাই হচ্ছে অক্টেভ থিওরির ওপর বেস করেছিলেন। যেহেতু 8বার তোমার তাকে স্কিপ করে পরের ধাতুতে আসতে হতো, সেই জন্য উনি এটার নাম দিয়েছিলেন অক্টেভ থিওরি, ঠিক আছে। এটা সঙ্গীতের যে অক্টেভ থিওরি আছে তার উপর বেস করে এটা হয়। যাই হোক, এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে অক্টেভ থিওরি কার্ড দেওয়া আর এই ধাতুগুলোর নাম মনে রাখা জরুরি। আর ক্যালসিয়াম পর্যন্ত এই থিওরি কাজ করেছিল, এটা মনে রাখবে। এই থিওরি ক্যালসিয়াম পর্যন্ত কাজ করেছিল, তারপর কিন্তু আর কাজ করেনি। মাঝখানেও কিছু ধাতুর ক্ষেত্রে কাজ করেনি বা কিছু মৌলের ক্ষেত্রে কাজ করেনি। তবে অ্যান্সার তোমাদের এখানে কী হবে? ক্যালসিয়াম, ঠিক আছে। অ্যান্সার তোমাদের হবে কি? ক্যালসিয়াম। আর লিথিয়ামের সঙ্গে কার মিল ছিল? সোডিয়ামের সঙ্গে কার মিল ছিল? পটাশিয়ামের, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। দেখো পরের প্রশ্ন, নিচের কোনটি কখনো কখনো শূন্য হতে পারে? গড় গতিবেগ। দেখো গড় গতিবেগ বলতে আমরা কী বুঝি? গড় গতিবেগ বলতে আমরা কী বুঝি? গড় গতিবেগ বলতে আমরা বুঝি গড়, দেখো গড় গতিবেগ আর গড় দুটির মধ্যে গোলায়। গতিবেগ কথার মানে হচ্ছে সরণ, গতিবেগ ইংরেজি হচ্ছে ভেলোসিটি, ঠিক আছে, সরণ বাই সময়, মানে সরণ বাই টাইম, ঠিক আছে। এখন সরণ তো 0 হতে পারে। সরণ যদি 0 হয়, ধরো সাপোজ কখনো কখনো সরণ 0 হয়ে যায়, সরণ যদি 0 হয় তাহলে এটার ভ্যালু কী হয়ে যাবে? 0 হয়ে যাবে, ঠিক আছে। কখনো কখনো বলেছে, এটা আমাদের অ্যান্সার হতে পারে। গড় দ্রুতি কখনো 0 হয় না। কেন 0 হয় না?
দ্রুতি বলতে বোঝায় অতিক্রান্ত দূরত্ব, মানে ডিস্ট্যান্স বাই টাইম। ঠিক আছে, স্পিড, দ্রুতির দেখো ভেলোসিটি, গতিবেগ ইংরাজি অনেকে জানে না, গতিবেগ, গতি বলতে আমি তোমাদের বলে দিচ্ছি, গতি হচ্ছে ভেলোসিটি, দুটোর মধ্যে পার্থক্য আছে। ঠিক আছে, আর দ্রুতি ইংরাজি হচ্ছে তোমাদের স্পিড। আমরা যে টাইম অ্যান্ড স্পিডের অঙ্ক করি ওখানে আমরা দ্রুতি মাপি বেসিক্যালি, গতিবেগ মাপি না। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব কখনোই জিরো হয় না, অতিক্রান্ত দূরত্ব ক্যান নেভার বি জিরো। ঠিক আছে, তো অতিক্রান্ত দূরত্ব যদি জিরো না হয় তাহলে গড় দ্রুতি জিরো কী করে হবে? তো ইট ক্যান নেভার বি জিরো, ক্যান নট বি, নট ইকুয়াল টু জিরো। সরণ আমাদের জিরো হতে পারে। সরণ কখন জিরো হয়? সরণ বলতে বোঝায় ধরো তুমি এ বিন্দু দিয়ে শুরু করলে এবং তুমি বি পর্যন্ত গেলে, তুমি এভাবেও যেতে পারো, তুমি এভাবেও যেতে পারো। ঠিক আছে, তাহলে কোনটা সরণ? সরণ হচ্ছে শর্টেস্ট ডিস্ট্যান্স। শর্টেস্ট ডিস্ট্যান্স কোনটা? এই যে এইখান থেকে এই যে যেটা গেছো এটা হচ্ছে তোমাদের শর্টেস্ট ডিস্ট্যান্স। তো এই সরল রেখায় যেটা গমন করছে এটাকে আমরা সরণ বলবো। এখন তুমি যদি এ থেকে স্টার্ট করছো এবং এ থেকে স্টার্ট করে বিতে গিয়ে আবার যদি এতেই ফিরে আসো তখন দেখতে পেলে যেখান থেকে শুরু করেছো সেখানেই ফিরে আসছো, এক্ষেত্রে সরণ জিরো হয়ে যায়। ঠিক আছে, সরণ যদি জিরো হয় তার মানে সরণ জিরো হতে পারে। এখানে তোমাদের বলেছে কোনটা কখনো কখনো শূন্য হতে পারে, অ্যান্সার উইল বি 1 and 4 বোথ, এইটা তোমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। একটি বস্তু একটি বিন্দুর চারিদিকে বৃত্তাকার পথে ঘুরছে এবং বৃত্তাকার পথের ব্যাসার্ধ হচ্ছে তোমাদের আর, তাহলে অর্ধেক পথ পেরোলে সরণ কত হবে? ঠিক আছে, দেখো একটা বস্তু একটা বৃত্তাকার পথে ঘুরছে, ধরো এইভাবে ঘুরছে বস্তুটা। ঠিক আছে, আমি হাতে আঁকছি বৃত্ত, ডোন্ট মাইন্ড। ঠিক আছে, বৃত্তাকার পথে ঘুরছে। ঠিক আছে, যাত্রা এখান থেকে শুরু করেছে, সাপোজ ধরো এখান থেকে যাত্রা শুরু করেছে, সে যখন অর্ধেক পথ গেছে মানে কি এখান থেকে ঘুরতে 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 সে ধরো এখানে গেছে। ঠিক আছে, সে ধরো এখানে গেছে, সাপোজ ধরো অর্ধেক পথ গেছে। তার মানে এবার বলেছে দেখো রেডিয়াস হচ্ছে 8, ব্যাসার্ধ কত? 8, তার মানে এখান থেকে এই পর্যন্ত ডিস্ট্যান্স কত? 8, আর বাকিটুকু ডিস্ট্যান্স কত তোমাদের? আর হবে। ঠিক আছে, অর্থাৎ সে 2r ডিস্ট্যান্স গেছে, তো এটাই আমাদের সরণ হবে। অ্যান্সার উইল বি হেয়ার 2r, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারলে, ভেরি ইজি ছিল প্রশ্ন। ঠিক আছে, আচ্ছা 21 দাগ দেখো, বলছে একজন বালক মেরিগো রাউন্ড বা নাগরদোলায় বসে আছে যদি প্রতি ঘন্টায় 10 মিটার, প্রতি ঘন্টায় 10 মিটার মানে 10 মিটার পার আওয়ার স্থির গতিবেগে, অর্থাৎ গতিবেগ স্থির, অর্থাৎ কখনোই গতিবেগ চেঞ্জ হচ্ছে না, ঘুরছে বৃত্তাকার পথে। মানে একটা মেরিগো রাউন্ড আছে, সাপোজ ধরো আমি এখানে তোমাদের আঁকছি। ঠিক আছে, মেরিগো রাউন্ড আছে সাপোজ ধরো এরকম একটা, তো ধরো এইখানে বসে আছে লোকটা এবং সে এখানে যাচ্ছে, তারপর দেখো এখানে যাচ্ছে, তারপর আবার ঘুরে দেখো এখানে যাচ্ছে, তারপর সিমিলার আবার এখানে যাচ্ছে। ঠিক আছে, তারপর আবার এখানে যাচ্ছে, অর্থাৎ সে ঘুরছে তোমাকে এবং স্থির গতিবেগে ঘুরছে। গতিবেগটা কত? এখানেও 10 মিটার পার আওয়ার ছিল অ্যান্ড এই পজিশানেও 10 মিটার পার আওয়ারই থাকবে। ঠিক আছে, এই পজিশানেও তার 10 মিটার পার আওয়ারই থাকবে, অর্থাৎ গতিবেগ চেঞ্জ হচ্ছে না। এখন দেখো মাইন্ড ইট, গতিবেগ এখানে কি বলা হয়েছে? গতিবেগ মানে ভেলোসিটি, স্পিডের কথা বলা হয়নি কিন্তু। সায়েন্সে বা ফিজিক্সে ভেলোসিটি আর স্পিডের মানে আলাদা। ফিজিক্সে ভেলোসিটি আর স্পিডের মানে আলাদা, বারবার বলছি মনে রাখবে। এখানে দ্রুতি বলেনি, গতিবেগ বলেছে। ঠিক আছে, ভালো করে মনে রাখবে। এখানে তোমাকে কি বলেছে? এখানে তোমাকে বলেছে গতিবেগ। যদি বলতো দ্রুতি তাহলে প্রশ্নের উত্তর অন্য হতো। এখানে যদি বলতো স্পিড তাহলে অন্য হতো। এখানে বলেছে গতিবেগ, পয়েন্ট টু বি নোটেড, দুটো জিনিস আলাদা। ওকে, বারবার বলছি। এবার বলছে তোমাদের বালকটির গতিবেগ স্থির, কোনটা সঠিক? এই তথ্য উপরে দেওয়া রয়েছে যে একজন বালক একটা নাগরদোলায় বসে আছে। নাগরদোলা ছোটোবেলায় তোমরা জানি না সবাই চড়েছো কি না, আমার তো খুব চড়েছি। আমি যেখানে থাকতাম ছোটোবেলায় সেখানে সামনে একটা পার্ক ছিল, সেখানে নাগরদোলা, তারপরে সেই আমি বলতাম ওটাকে দোলনা, তারপরে আরও অনেক কিছু ছিল। ঠিক আছে, তো যাই হোক, তো বালকটির গতিবেগ স্থির, তোমাকে কি বলছে? প্রথমটা বলছে বালকটির গতিবেগ স্থির। দেখো প্রথম কথা, বালকটির গতিবেগ স্থির সেটা তো দেখতেই পাচ্ছি, কারণ তুমি দেখতে পাচ্ছ বালকটি, দেখো ভালো করে খেয়াল করে, এখানে বলেছে বালকটির গতিবেগ স্থির, তো স্থির গতিবেগে চলছে। ঠিক আছে, স্থির গতিবেগে চলছে। অ্যাকচুয়ালি এই জায়গায় বালকটির গতিবেগ স্থির না বলে এখানে যেটা অপশানে ছিল সেটা বালকটির গতিবেগ শূন্য ছিল, এখানে কোনোভাবে মিস্টেক হয়েছে। তোমরা এটাকে গতিবেগ স্থির না করে এটাকে শূন্য করে নাও। ঠিক আছে, বালকটির গতিবেগ শূন্য। ঠিক আছে, বালকটির গতিবেগ শূন্য বা বালকটি স্থির এরকম সামথিং ছিল, তো এখানে তোমরা দিয়ে নাও বালকটির গতিবেগ শূন্য, কারণ বালকটির
গতিবেগ শূন্য তো নয়, তুমি দেখতে পাচ্ছ ক্লিয়ারলি বালকটির গতিবেগ শূন্য নয়। বালকটির গতিবেগ কী আছে? বালকটির গতিবেগ আছে, গতিবেগ শূন্য নয়, কারণ নাগরদোলা যে গতিবেগে ঘুরছে বালকটার গতিবেগ সেমই হবে। সুতরাং এটা আমাদের কী হবে? কেটে যাবে প্রথম অপশান। ওকে, এটা একটু মিস্টেক ছিল, ঠিক করে দিলাম। নেক্সট হচ্ছে বালকটির ত্বরণ শূন্য। দেখো এইটা আর নিচেরটা এই 2 আর 3 নিয়ে গোলাবে, ঠিক আছে, 2 আর 3 নিয়ে গোলাবে। এখানে একটু কিছু প্রিন্টিং মিস্টেক হয়েছে কয়েকটা, ঠিক আছে, যেমন এটা তোমাদের হবে না এটা। আর এটা কি তোমরা একটা কাজ করো, 4 বানিয়ে নাও, ঠিক আছে, এটা কি তোমরা কী করো, 4 বানিয়ে নাও। আমি আবার কালো চুজ করে তোমাদের করে দিচ্ছি, এখানে একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, ঠিক আছে, আমি এই অপশানটাকে ঠিক করে দিচ্ছি, এটাকে তোমরা 4 বানিয়ে নাও, ব্যাস এই। তো 1 2 3 4। তো দেখো প্রথম কথা 4 নম্বর অপশানটা আমাদের অল রং নয়, এখানে একটা ঠিক আছে, সো 4 নম্বর অপশানটা আমাদের কেটে গেল, এটা আমাদের হবে না। বালকটির ত্বরণ শূন্য, এটা কারেক্ট নয়, বালকটির ত্বরণ আছে, আর বালকটির ত্বরণ আছে, এটা আমাদের কারেক্ট হবে। এখন এটা কারেক্ট কেন হচ্ছে, অর্থাৎ 3 নম্বর দাগ আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। এখানে কারেক্ট কেন হচ্ছে সেটা তোমাদের বুঝতে হবে। দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, আমরা ভেলোসিটির যে সংজ্ঞা পড়ি, ভেলোসিটি একটা ভেক্টর রাশি, সবাই জানি ভেলোসিটি মানে গতিবেগ। গতিবেগ একটা ভেক্টর রাশি, গতিবেগ কি একটা ভেক্টর রাশি, ঠিক আছে, ভেক্টর রাশি। গতিবেগ একটা ভেক্টর মানে এর ডিরেকশনও আছে, এর ম্যাগনিটিউডও আছে, মানে এর মানও আছে, এর দিকও আছে। ডিরেকশন প্লাস ডিরেকশন, ঠিক আছে, প্লাস ম্যাগনিটিউড, মানে মান বলে লিখছি আমি, ডিরেকশন এবং মান দুটোই আছে। আচ্ছা চলো এখানে দিক এবং মান দুটো এরমভাবে লিখে দিই, কারণ একটা ইংরেজি একটা বাংলা হয়ে যাচ্ছে, দিক এবং মান, ঠিক আছে, দিক এবং মান দুটোই আছে। ওকে, তাহলে দিক এবং মান দুটোই আছে। আর আমরা জানি চেঞ্জ অফ ভেলোসিটি ইজ কল্ড, চেঞ্জ অফ ভেলোসিটি পার টাইম ইজ কল্ড অ্যাক্সেলারেশন। অর্থাৎ ত্বরণের সংজ্ঞায় আমরা কী পাই? ত্বরণের সঙ্গে আমরা পাই গতিবেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি, তাই না? গতিবেগ পরিবর্তন, ত্বরণের যে সংজ্ঞা আছে, ত্বরণের সঙ্গে আমরা কী পাই? গতিবেগ পরিবর্তনের হার। কোথায় লিখি বলো তো? ত্বরণ এখানে লিখে দিই, ঠিক আছে, ত্বরণ। ত্বরণ বলতে আমরা কি বুঝি? চেঞ্জ ইন ভেলোসিটি, ঠিক আছে, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম, চেঞ্জ ইন ভেলোসিটি বাই টাইম। অর্থাৎ প্রথমে যা গতিবেগ ছিল এটাকে আরেকভাবে লেখা যায়, সেটাও লিখে দিই, সেটা তোমরা জানো হয়তো, ভি মাইনাস ইউ বাই টি। অর্থাৎ প্রথমেই যদি গতিবেগ ইউ থাকে আর পরে যদি গতিবেগ ভি হয়, তাহলে দুটোর মধ্যে বিয়োগ করে তাকে টি দিয়ে ভাগ করলে আমরা ত্বরণ পাই, ঠিক আছে, অ্যাক্সেলারেশন। এবং এটাকে এফ হিসেবে লেখা হয়, অনেক বইতে এ দিয়েও লেখা থাকে, ঠিক আছে। তো যাই হোক, ত্বরণ বলে আমি লিখছি। তো কী বললাম আমি? ভি মাইনাস ইউ বাই টি। ধরো সাপোজ তোমার গতিবেগ ছিল প্রথমে 5, পরে তোমার গতিবেগ 10 হয়ে গেছে, এবং এই গতিবেগ 5 থেকে 10 হয়েছে 2 সেকেন্ডে, ঠিক আছে। তাহলে তোমার যে ত্বরণ দাঁড়াবে সেটা হচ্ছে 5/3, মানে 2.5। এখানে এটাকে এগুলো যদি মিটারে ধরো, নিচের সেকেন্ডে ধরো, মিটার পার সেকেন্ড হবে, ঠিক আছে। কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ ত্বরণের গতিবেগে সময় কথাটা দুবার আসে। আশা করি বুঝতে পারলে। তো যাই হোক, আমি এটা জাস্ট একটা তোমাদের আলোচনা করে দিলাম। তাহলে এখানে আমাদের ত্বরণ কত হচ্ছে? 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে, মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো এরমভাবে ত্বরণ বের হয়। ত্বরণ তাহলে কি বললাম? ত্বরণ হচ্ছে গতিবেগ পরিবর্তনের হারকে আমরা ত্বরণ বলি। এবার তুমি দেখো কেন এতটা বলছি, ভেলোসিটি ভেক্টর রাশি। ভেলোসিটি ভেক্টর রাশি মানে কি? দিক পরিবর্তন হলেও ভেলোসিটি চেঞ্জ হবে, মান পরিবর্তন হলে তো ভেলোসিটি চেঞ্জই হবে। এখানে তুমি বলো দিক পরিবর্তন হচ্ছে না? দেখো এখানে 10 মিটার, এই যে চিত্রটা আমি এঁকেছি, এই চিত্র আমি কার্সর দিয়ে দেখাই, এই চিত্রটাতে দেখো, এই চিত্রটাতে ভালো করে দেখো। এখান থেকে এখানে আসছে যখন, তখন দেখো গতিবেগ তো সেমই আছে, কিন্তু দেখো দিক চেঞ্জ হচ্ছে। দেখো এখানে আসতে দেখো এর দিক চেঞ্জ হচ্ছে, দেখো আমি টিক দিয়ে দেখিয়েছি, দিক চেঞ্জ হচ্ছে, দিক চেঞ্জ হচ্ছে, অর্থাৎ বারবার দিক চেঞ্জ হচ্ছে। দিক চেঞ্জ হচ্ছে মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, আর ভেলোসিটি চেঞ্জ হলে ত্বরণ থাকবেই। তো অ্যান্সার এখানে আমাদের 3 হবে। আমার কথা বোঝা যাচ্ছে? দেখো বেসিকটা অনেকটা বড় হয়, কিন্তু যেটা লাস্টে কনক্লুশন বেরোয় সেটা সোজা হয়। তো ব্যাপারটা কি? ভেলোসিটি চেঞ্জ হচ্ছে বলে ত্বরণও আসবে এখানে, কারণ চেঞ্জ ইন ভেলোসিটি পার টাইম ইজ কল্ড অ্যাক্সেলারেশন। অর্থাৎ ত্বরণ বলতে আমরা বুঝি গতিবেগ পরিবর্তনের হারকে বুঝি, অর্থাৎ একক সময়ে গতিবেগ পরিবর্তিত হচ্ছে সেটাকে আমরা বলি ত্বরণ। আর গতিবেগ পরিবর্তিত হচ্ছে, স্থির গতিবেগে লেখা থাকলেও গতিবেগের মানটা স্থির রয়েছে। দেখো এখানে তোমাদের এক দু জিনিস বুঝতে হবে, এখানে মান কত গতিবেগের? গতিবেগের মান কিন্তু এখানে তোমাদের রয়েছে 10 মিটার পার আওয়ার। কত রয়েছে? 10 মিটার পার আওয়ার, ঠিক আছে। এখানে গতিবেগের মান কিন্তু রয়েছে তোমাদের 10 মিটার পার আওয়ার, ভালো করে বুঝবে। গতিবেগের মান কিন্তু এখানে কি রয়েছে? 10 মিটার পার আওয়ার। গতিবেগের দিক কিন্তু 10 মিটার পার আওয়ার নয়, গতিবেগের দিক কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, গতিবেগের দিক কিন্তু স্থির নেই, ঠিক আছে। যেহেতু গতিবেগের দিক স্থির নেই, তার মানে গতিবেগও চেঞ্জ হচ্ছে, গতিবেগ চেঞ্জ হলে ত্বরণও হবে, ত্বরণও ফিগারে আসবে। তো এখানে বালকটির ত্বরণ আছে। ওকে, চলো নেক্সট পরেরটায়। পরের প্রশ্ন দেখো, বলেছে একটি চলমান বস্তুর গতি সর্বদা দুটির থেকে বেশি হয়। দেখো গতি মানে ভেলোসিটি,
গতি মানে গতিবেগ মানে ভেলোসিটি, ঠিক আছে, একদম পরিষ্কার বলে দিচ্ছি, ভালো করে বুঝে নাও, এটা লাস্ট বার। গতিবেগ কাকে বলা হয়? সরণ পরিবর্তনের হারকে আমরা গতিবেগ বলি। হার মানে টাইম, সরণ বাই টাইম। এই ধরো এটাকে T1 দিয়ে দিই। আর দ্রুতি কাকে বলা হয়? স্পিড, যেটাকে ইংরেজিতে বলা হয় স্পিড। দ্রুতি কাকে বলা হয়? অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব বাই টাইম, দূরত্ব বাই T2 ধরো। এবার সাপোজ ধরো T1 ইকুয়াল টু T2, T1 ইকুয়াল টু T2 এবং সরণ আর দূরত্ব সমান হলো, সাপোজ ধরো। যদি এটা হয় সেক্ষেত্রে তো গতি আর দ্রুতি সমান হয়ে যাবে, সেক্ষেত্রে তো গতি আর দ্রুতি সমান হয়ে যাবে। তাহলে সমানও তো হতে পারে গতি আর দ্রুতি, তার মানে আমাদের ফার্স্ট অপশানটা কেটে যাচ্ছে এবং আমাদের সেকেন্ড অপশানটা কেটে যাচ্ছে, কারণ প্রথমটা বলেছে গতি বড় দ্রুতির থেকে, নাও হতে পারে। দ্বিতীয়টা বলেছে দ্রুতি বড় গতির থেকে, নাও হতে পারে, ইকুয়ালও হতে পারে। সো কেটে গেল। ওকে, পরেরটা দেখো, বলেছে বস্তু দ্রুতি হলো একটি নির্দিষ্ট দিকে। আচ্ছা, এই যে নির্দিষ্ট দিকে কথাটা আছে, এই দিকে কথাটা যদি না থাকতো তাহলে অ্যান্সারটা ঠিক হতো, লাইনটা ঠিক হতো। তোমরা একটু আগেই দেখলে, আমি আরেকবার লিখে দিই তোমাদের যাতে একদম না গোলায়। দ্রুতি কিন্তু স্কেলার রাশি, দ্রুতি একটা স্কেলার রাশি, মানে এর মান আছে, মানের কি আছে? মান আছে, কিন্তু এর কোনো দিক নেই, ঠিক আছে। কিন্তু গতিবেগ হচ্ছে ভেক্টর রাশি, মানে কি? মানে এর মান আছে এবং এর দিকও আছে, দুটোতেই আমি টিক মারছি, এর মানও আছে এবং এর দিকও আছে। তাহলে গতিবেগের সংজ্ঞায় নির্দিষ্ট দিক কথাটা আসবে, দ্রুতির সংজ্ঞা আসবে না, যেহেতু আসবে না এটা কেটে গেল, এটা গেল কেটে, তাহলে রাইট অপশান আমাদের এইটাই হবে, দিস ইজ দ্য কারেক্ট অপশান, অর্থাৎ অপশান 4 ইজ কারেক্ট। চলো পরের প্রশ্ন। আচ্ছা, আজকের আমাদের প্রথম নিউমেরিক্যালস কি বলছে? 10 মিটার পার সেকেন্ড বেগে একটি চলমান গাড়িতে ব্রেক কষার ফলে সেটি 20 সেকেন্ড পর থেমে গেল, ঠিক আছে। তো বলেছে মন্দন কত। এখন দেখো, আমি ত্বরণের একটু আগে তোমাদের একটা বলেছিলাম সূত্র, ভি মাইনাস ইউ বাই টি। মন্দনের ক্ষেত্রেও সূত্র সেম, ভি মাইনাস ইউ বাই টি। প্রবলেম হচ্ছে এখানে ভি বড় হয় ইউ এর থেকে। আচ্ছা, একটু সরিয়ে লিখি, ঠিক আছে, কত যাচ্ছে দেখি। হ্যাঁ, এখানে ভি বড় হয়, বা ভি গ্রেটার দ্যান দিদি, ঠিক আছে। এখানে ভি গ্রেটার দ্যান হয় ইউ এর থেকে, আর এখানে ইউ গ্রেটার দ্যান হয় ভি এর থেকে, ঠিক আছে। এখানে ইউ গ্রেটার দ্যান হয় ভি এর থেকে, কারণ তুমি থামছো না। মন্দন, আচ্ছা মন্দন বানানটা ভুলে গেছে, আরেকবার লিখে দিচ্ছি। মন্দন মানে কি? মন্দন মানে তোমার গতিবেগ কমে যাচ্ছে, অর্থাৎ আগে যা গতিবেগ ছিল তার থেকে তোমার গতিবেগ কমে যাবে। ইউ মানে হচ্ছে তোমাদের এখানে প্রাথমিক গতিবেগ, ইউ মানে কি? তোমাদের এখানে প্রাথমিক বেগ, অর্থাৎ আগে যা বেগ, প্রথমে যা বেগ ছিল প্রাথমিক, ঠিক আছে, প্রাথমিক। ইউ মানে হচ্ছে প্রাথমিক বেগ, ওকে। আর ভি মানে হচ্ছে অন্তিম বা শেষ বেগ, ঠিক আছে, অন্তিম বা শেষ বেগ, ঠিক আছে। তো এখানে ফর্মুলা ইউজ করো। তুমি বলো গাড়িটা থেমে যাচ্ছে, থেমে যাচ্ছে মানে ভি এখানে 0 হবে। এবারে আমি অঙ্কটা করছি। আর ইউ আমাদের কত বলেছে? 10 মিটার পার সেকেন্ড। ইউ আমাদের কত বলেছে? 10 মিটার পার সেকেন্ড। তো 0 মাইনাস 10 বাই তোমাদের কী হবে? 20। 0 মাইনাস 10 বাই 20, তাহলে কত হবে? আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে নিচে করছি আমি, -1/2 মানে কত? -0.5, -0.5 মিটার পার সেকেন্ড। তো সি এখানে কারেক্ট অ্যান্সার হবে আমাদের, ওকে। সি আমাদের এখানে কী হবে? কারেক্ট অ্যান্সার। মন্দন কত হবে? -0.5 মিটার পার সেকেন্ড, ঠিক আছে। এখন মন্দনে মাইনাস কেন আসে? মন্দনে মাইনাস এই কারণে আসে কারণ মন্দন হচ্ছে কমে যাচ্ছে, তাই বেগ কমে যাচ্ছে, এই জন্য এখানে মন্দনে কী আসে? মাইনাস আসে, ঠিক আছে। অ্যান্সার এটা হবে। চলো নেক্সট, পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, 24 দাগ, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। ইউ নিড টু কনসিডার দিস কোশ্চেন্স। এই ধরনের প্রশ্ন যদি পরীক্ষার সময় পড়ে তাহলে কীভাবে তোমরা উত্তর দেবে, ঠিক আছে। দেখো, একটি গাড়ি সরলরেখায় চলছে। আচ্ছা, প্রশ্নটা পড়ে আগে বলেছে সরণ এবং অতিক্রান্ত দূরত্ব সমান কখন হয়। দেখো, আমরা জানি যে ধরো একটা তোমাদের বস্তু আছে এ, সে এ থেকে বিতে গেল, ঠিক আছে, এভাবে যেতে পারে, সে এরকম বাঁকা পথেও যেতে পারে, সে এরকমভাবেও যেতে পারে, এরকমভাবে যেতে পারে, 3টে পথে সে যেতে পারে। এর মধ্যে সরণ কোনটা? এইটা আমাদের সরণ, অর্থাৎ এই যে একদম স্ট্রেট লাইনে যেটা গেছে তাকে আমরা বলছি সরণ, ঠিক আছে। তো অলওয়েজ মনে রাখবে সরণ হয় স্ট্রেট লাইনে, ঠিক আছে। সরণ কিন্তু হয় তোমাদের কেমন লাইনে? স্ট্রেট লাইনে তোমাদের সরণ হয়।
এটা অলওয়েজ মনে রাখবে, সরণ কখনো বাঁকা পথে হয় না, ঠিক আছে। তো ফার্স্ট অপশনে তোমরা দেখতে পাচ্ছ এখানে সরলরেখায় কথাটা লেখা রয়েছে, যেহেতু সরলরেখায় কথাটা লেখা রয়েছে আমরা বলতে পারি যে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কারেক্ট অ্যান্সার এই কারণে হচ্ছে না যে এটা সরলরেখায় লেখা রয়েছে তাই। এটা কেন হচ্ছে একটু বলে দিই, পরেরটা দিয়ে তোমাদের ক্লিয়ার করে দিতে পারবো। ধরো সাপোজ এখানে তোমাদের সূর্য আর পৃথিবীর কথা রয়েছে, সেটা দিয়ে বলি। ধরো সাপোজ এটা হচ্ছে আমাদের সূর্যবাবু, সূর্যবাবু, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সূর্যবাবু, ওকে, এই, ঠিক আছে, আগুনের গোলার মতো, ঠিক আছে, ওকে। আচ্ছা, এই হচ্ছে আমাদের সূর্য, বা চলো কন্ডিশনালি আঁকি, মানে কনভেনশনালি আঁকি, এই হচ্ছে আমাদের সূর্যবাবু, লাল, ওকে। এবার সূর্যবাবুর চারপাশে কে ঘুরছে? আমাদের পৃথিবী ঘুরছে, চলো পৃথিবী ঘুরুক। সূর্যবাবুর চারপাশে কে ঘুরছে? আমাদের পৃথিবী ঘুরছে, ঠিক আছে। এই কক্ষপথে সাপোজ ধরো পৃথিবী ঘুরছে, পৃথিবীটাকে আমরা নীল করে দিচ্ছি, ঠিক আছে, পৃথিবী ঘুরছে, পৃথিবীটাকে আমরা নীল করে দিচ্ছি, এই হচ্ছে আমাদের পৃথিবী, ওকে, এবার হচ্ছে আমাদের পৃথিবী। তাহলে পৃথিবী, তুমি বলো পৃথিবী এখান থেকে ঘোরা শুরু করেছে, ঠিক আছে, পৃথিবী এই ইনিশিয়াল পয়েন্ট থেকে, পৃথিবী এই ইনিশিয়াল পয়েন্ট, এই যে এই ইনিশিয়াল পয়েন্ট থেকে পৃথিবী ঘোরা শুরু করেছে, মানে সাপোজ ধরো এ পয়েন্ট থেকে, একবার বলি, এই পয়েন্ট থেকে সাপোজ ধরো পৃথিবী ঘোরা শুরু করেছে, মানে এ পয়েন্ট থেকে ঘোরা শুরু করেছে, পৃথিবী এই ঘুরছে, ওকে, এই ঘুরছে পৃথিবী, এই ঘুরছে, এই ঘুরছে, এবং ঘুরতে ঘুরতে পৃথিবী দেখো তুমি আবার সেম পয়েন্টে চলে এসছে, অর্থাৎ এ থেকে শুরু করেছিল এতেই চলে আসছে। মনে রাখবে ইনিশিয়াল পয়েন্ট, যে পয়েন্ট থেকে শুরু করছে আবার যদি সেম পয়েন্টেই ফিরে আসে, তাহলে সেক্ষেত্রে সরণ আমাদের কী হয়? জিরো হয়। সেক্ষেত্রে সরণ আমাদের কী হয়? সরণ আমাদের জিরো হয়। তো এক্ষেত্রে আমাদের সরণ কী হবে? জিরো হবে। ঠিক সেম কারণ ঘড়ির কাঁটার পেন্ডুলাম, ঠিক আছে, এই জায়গায় যেমন এটা লিখেছে দেখো, ঘড়ির কাঁটার পেন্ডুলাম। তুমি জানো যে ঘড়ির কাঁটা পেন্ডুলাম কেমন হয়? আমরা জানি যে এই হচ্ছে আমাদের পেন্ডুলাম, উপরে আঁকছি আমি, ঠিক আছে। এই সাপোজ ধর একটা পেন্ডুলাম গেল, এই পেন্ডুলামটা ঘুরতে 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 কী হয়? এরকম জায়গায় আসে আবার, ঠিক আছে, এই পয়েন্টে চলে এলো ঘুরতে ঘুরতে, আবার পরের বার ঘুরতে ঘুরতে পেন্ডুলামটা কী হলো? এই পয়েন্টে গেল, কিন্তু যেখানেই যাক না কেন ওকে তো আবার সেই সেম পয়েন্টে ফিরে যেতেই হয়, যেখান দিয়ে দোলা শুরু করেছে সেম পয়েন্টে ফিরে যেতে হয়। অর্থাৎ ঘড়ি পেন্ডুলামের ক্ষেত্রেও সরণ আমাদের কী হবে? শূন্য হবে, ঠিক আছে। আর তার মানে আমাদের কী হলো? এটা আমাদের কেটে গেল, এটা আমাদের কেটে গেল। এবার দেখো ডিতে দেখো বলেছে একটি গাড়ি স্থির গতিবেগে বৃত্তাকার পথে ঘুরছে। দেখো বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে সরণ তো জিরো হয়ে যাচ্ছে, কারণ বৃত্তাকার পথে ঘোরা মানে ও যে পয়েন্ট দিয়ে শুরু করেছে সেম পয়েন্টে একবার না একবার আসবেই। এখানেও সরণ আমাদের কী হয়েছে? এখানেও সরণ আমাদের জিরো হয়ে যাচ্ছে, ঠিক আছে, এখানেও সরণ আমাদের কী হয়ে যাচ্ছে? আমাদের জিরো হয়ে যাচ্ছে। তাহলে তুমি বলো এবার এখানে প্রশ্ন কী বলেছে? এখানে প্রশ্ন বলেছে অতিক্রান্ত দূরত্ব এবং সরণ সমান, ঠিক আছে। এখন সরণ শূন্য মানে কি অতিক্রান্ত দূরত্ব শূন্য? না, কেন শূন্য নয়? তোমরা জানো যে এই যেমন যে কোনো সার্কুলার পথের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কী হয়? 2πr হয়, আমরা জানি, ঠিক আছে। যে কোনো সার্কুলার পথের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কী হয়? 2πr হয়, ঠিক আছে, অর্থাৎ বৃত্তের পরিধি হয়। তো পেন্ডুলামের ক্ষেত্রেও তাই হবে। আর পৃথিবীর যে পরিধি তোমরা জানো, পৃথিবীর পরিধির একটা মাপ আছে, অর্থাৎ অতিক্রান্ত দূরত্ব আছে কিন্তু সরণ শূন্য, ফলে অতিক্রান্ত দূরত্ব থাকলেও সরণ শূন্য হয়ে যাচ্ছে এ বি সি ডি এর ক্ষেত্রে, কিন্তু এর ক্ষেত্রে তা হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ গাড়িটা সরল রেখায় স্থির গতিবেগে গমন করছে, অর্থাৎ গাড়িটা যখন স্টার্ট করেছিল তখন তার যা গতিবেগ ছিল, ধরো সাপোজ গাড়িটা স্টার্ট করেছিল 20 কিলোমিটার/আওয়ার গতিবেগে, এবং যখন বিতে পৌঁছলো তখনও তার গতিবেগ 20 কিলোমিটার/আওয়ার। এক্ষেত্রে সরণ হয়েছে, ধরো সাপোজ গাড়িটা 3 ঘন্টা চলেছে, তাহলে গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 20 × 3 হবে, অর্থাৎ 60 কিলোমিটার হবে, ঠিক আছে। গাড়িটার অতিক্রান্ত দূরত্ব কত হবে? 60 কিলোমিটার। অতিক্রান্ত দূরত্বও 60 কিলোমিটার হবে, সরণও 60 কিলোমিটার হবে, কারণ গাড়িটা সরল রেখায় চলছে এবং সে ইনিশিয়াল পয়েন্টে ফিরে আসেনি, সে এ থেকে বিতে গিয়ে পৌঁছেছে এবং নির্দিষ্ট গতিবেগে পৌঁছেছে। তো অ্যান্সার উইল বি এ হেয়ার। একটু আগেই যে বিষয়টা নিয়ে 24 থেকে আলোচনা করলাম তার উপর আরেকটা প্রশ্ন, মানে দেখো এই একটা টপিক থেকে কত প্রশ্ন হতে পারে। বলেছে যে চলমান বস্তুর ক্ষেত্রে তা অতিক্রান্ত দূরত্ব এবং সরণের অনুপাত। অতিক্রান্ত দূরত্ব আগে বলেছে, অলওয়েজ মনে রাখবে অতিক্রান্ত দূরত্ব, ঠিক আছে, দূরত্ব, এটা অলওয়েজ মনে রাখবে, দূরত্ব সরণের থেকে বড় হতে পারে, দূরত্ব সরণের থেকে বড়, এটাকে আমরা বলি >1, ঠিক আছে। কোনো কিছু বড় হলে তাকে বলে >1, ঠিক আছে। দূরত্ব সরণের সমান হতে পারে, একটু আগে দেখলে দূরত্ব সরণের সমান হয়েছিল, প্রমাণ দিয়েছিলাম আমরা, ঠিক আছে। দূরত্ব সরণের কী হতে পারে? সমান হতে পারে, এটাকে আমরা বলি =1। কিন্তু দূরত্ব, এই দুটো পসিবল, এই দুটো পসিবল, কিন্তু দূরত্ব কোনো দিন লেস দ্যান সরণ হবে না, কারণ সরণ জিরো হতে পারে কিন্তু দূরত্ব কোনো দিন জিরো হতে পারে না। এটাকে আমরা বলি <1, সরি, এটাকে আমরা কি বলি? <1। এটা কোনো দিনই সম্ভব নয়, এটা কোনো দিনই সম্ভব নয়, ঠিক আছে, এটা মনে রাখবে। তো দুটোই হতে পারে, এক হতে পারে =1 অথবা >1।
এই হচ্ছে আমাদের আসতে পারে। তো এটা আমাদের আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখো এটা আমাদের অতিক্রান্ত দূরত্ব প্রথমে বলেছে বলে আমরা এটাকে দিলাম। যদি বলতো সরণ তাহলে হতো ইকুয়াল টু 1 আর লেস দ্যান 1। ভালো করে বোঝো এখানে কি বলেছে। দেখো এখানে কি বলছে, এখানে বলেছে অতিক্রান্ত দূরত্বটা প্রথমে লেখা আছে আর সরণ পরে লেখা আছে, তাই জন্য এটা ইকুয়াল টু 1 অ্যান্ড অতিক্রান্ত দূরত্ব সরণ থেকে বড় বলে গ্রেটার দ্যান 1 অ্যান্সার হচ্ছে। যদি অতিক্রান্ত দূরত্ব থেকে সরণ আগে থাকতো, অতিক্রান্ত দূরত্ব পরে থাকতো এই লাইনটাতে, তাহলে এইটা অপশান হতো আমাদের, এইটা অ্যান্সার হতো। কারণ তখন অতিক্রান্ত দূরত্ব সরণের থেকে বেশি, তো অতিক্রান্ত দূরত্ব পরে যাচ্ছে। ভালো করে বোঝো এখানে দূরত্ব আগে এবং সরণ পরে দেওয়া রয়েছে, তো আমরা এখানে গ্রেটার দ্যান 1 করছি, এটা মানেই আমরা গ্রেটার দ্যান 1 বলছি এটাকে। ঠিক আছে, এটা গ্রেটার দ্যান 1 বলছি আমরা। আশা করি বুঝতে পারছো কী বলতে চাইছি আমি। এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, জাস্ট মিনিট, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি, এটাকে আমরা রিপ্রেজেন্ট করি গ্রেটার দ্যান 1 বলে। কিন্তু যদি সরণ আগে থাকে তখন তো আমরা এইভাবে দেবো না, এটাকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করি লেস দ্যান 1 বলে। ঠিক আছে, তো সরণ যদি আগে থাকতো তখন এইটা আমাদের অ্যান্সার হতো। গতিবেগ আগে রয়েছে বলে, দূরত্ব আগে রয়েছে বলে এটা আমাদের অ্যান্সার হচ্ছে। আমার কথা আমি মনে আশা করি একদম ক্লিয়ার, একদম বোঝাতে পেরেছি। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা 26 দেখো কি বলছে, নিচের কোন ক্ষেত্রে হাইড্রোজেন গ্যাসের অণুগুলির মধ্যে দূরত্ব বৃদ্ধি পাবে। দেখো হাইড্রোজেন একটা গ্যাস, তার অণুগুলোর মধ্যে দূরত্ব বৃদ্ধি করতে বলেছে, অর্থাৎ চাপ কমাতে হবে। আমরা জানি যে চাপ যদি কমে, এটা মনে রাখবো অলওয়েজ, চাপ যদি কমে দূরত্ব কী হয় বৃদ্ধি পায় অণুগুলোর মধ্যে, দূরত্ব কী হয় বাড়বে, চাপ কমলে দূরত্ব বাড়বে। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট। তো এইটা যদি মনে রাখো তাহলে তোমার এখানে অ্যান্সার হয়ে যাবে। তুমি দেখো চাপ বাড়াতে বলেছে, আগে কাটো। নেক্সট কী বলেছে, বদ্ধ পাত্রে হাইড্রোজেন গ্যাসকে রেখে চাপ কমালে, এটা হতে পারে। নেক্সট কী বলেছে, একটি বদ্ধ পাত্রে হাইড্রোজেন গ্যাসকে রেখে পাত্রে ছিদ্র করে দিলে। দেখো হাইড্রোজেন গ্যাসকে রাখছো, রেখে পাত্রে ছিদ্র করছো, মানে কন্টেনার থেকে বা পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাচ্ছে। পাত্র থেকে গ্যাস বেরিয়ে যাওয়া মানে কি, ধরো একটা ঘরে তুমি 60 জন লোককে ঢুকিয়ে দিয়েছো, তুমি তার থেকে 30 জন লোককে যদি বাইরে বের করে আনো, তাহলে ওই বাকি যে 30 জন ঘরের মধ্যে আছে তারা সুস্থ বোধ করবে, কারণ ভিড় কমে যাচ্ছে। তো ভিড় কমে যাচ্ছে বলে সুস্থ তারা কেন বোধ করছে, কারণ তারা আগে ঠাসাঠাসি করেছিল, এবার কী হচ্ছে তাদের মধ্যে জায়গা তৈরি হচ্ছে। তেমনই তুমি কোনো বদ্ধ পাত্র থেকে যখন হাইড্রোজেন গ্যাসকে বের করে দিচ্ছ, তখন কী হচ্ছে, পাত্র থেকে কিছু গ্যাস বেরিয়ে যাচ্ছে, ফলে পাত্রের ভলিউম একই থাকা সত্ত্বেও যে পরিমাণ জিনিস ছিল সে পরিমাণ জিনিস বাইরে বেরিয়ে যাচ্ছে, ফলে চাপ কী হচ্ছে কমে যাচ্ছে। ওকে, ফলে দূরত্বও কী হবে বেড়ে যাবে, কারণ ওরাও ছড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে পাত্রের আয়তন আগের তুলনায় বৃদ্ধি করলে। অবশ্যই একই জিনিস, ধরো 60 জনকে একটা 5 ফুট বাই 5 ফুট ঘরের মধ্যে বন্দি না রেখে তুমি 60 জনকে 600 স্কোয়ার ফিট ঘরের মধ্যে বন্দি রাখো, তাহলে কী হবে, তাহলে তারা আলাদা আলাদা করে নিজের মতো করে থাকতে পারবে। সেম জিনিসটা এখানে হয়, তুমি আয়তন বৃদ্ধি করছো একই জিনিস রেখে, ফলে এক্ষেত্রেও তোমার চাপ কী হবে, অবশ্যই কমে যাবে। ঠিক আছে, চাপ কমলে দূরত্ব বাড়বে, ন্যাচারাল ব্যাপার। নেক্সট হচ্ছে পাত্রের আয়তন আগের তুলনায় বৃদ্ধি না করে আরও বেশি হাইড্রোজেন গ্যাস যোগ করে দিল। অর্থাৎ এক তো তুমি 5 বাই 5 ফুট ঘর রেখেছো, 2 নম্বর তুমি কী করছো, 60 জনের বদলে, 60 জন তো আছেই, তার বদলে আরও 60 জন ঢুকিয়ে দিচ্ছ, তাহলে 120 জন হয়ে যাচ্ছে, অর্থাৎ চাপ বেড়ে যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ঠিক সেম জিনিসটা এখানে হয়, তুমি পাত্রের ভলিউমও চেঞ্জ করছো না, উপরন্তু আরও বেশি পরিমাণ হাইড্রোজেন গ্যাস ইনক্লুড করে দিচ্ছ, যোগ করে দিচ্ছ, অ্যাড করছো, তো এখানে তো চাপ কী হবে বেড়ে যাবে। চাপ কমছে কোথায় কোথায়, বিতে চাপ কমছে, সিতে চাপ কমছে, ডিতে চাপ কমছে, তো এটাই আমাদের অ্যান্সার হবে। অর্থাৎ কারেক্ট অ্যান্সার উইল বি, সি অ্যান্ড ডি, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্ন বলছে, নিচের কোনটি নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই। এমন কোনো বস্তু যেটা লিকুইড, তার কিন্তু নির্দিষ্ট আয়তন থাকে কিন্তু কোনো আকার থাকে না। তো এখানে তুমি দেখো কার্বন ফাইবার একটা সলিড, ফলে সলিডের তো আকার এবং আয়তন দুটোই থাকে। ঠিক আছে, কেরোসিন কিন্তু তরল, ফলে কেরোসিন এখানে অ্যান্সার হবে। ফ্রিজে রাখা বরফেরও কিন্তু আকার আয়তন দুটোই আছে, সলিড কার্বন ডাইঅক্সাইডের কিন্তু আকার আয়তন দুটোই থাকে। তো অ্যান্সার এখানে কী হবে তোমাদের, কেরোসিন। এটা সোজা প্রশ্ন ছিল, বাট তাও অনেকে গুলিয়ে ফেলবে। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরেরটায় যাব। দেখো পরের প্রশ্ন, পদার্থের অবস্থান্তরের সময় নিচের কোনটি সর্বদা স্থির থাকে। দেখো পদার্থের অবস্থান্তরের সময় অণুগুলির মধ্যে দূরত্ব কমতেও পারে বাড়তেও পারে। ধরো জল বরফে পরিণত হলো, জল লিকুইড, বরফ হচ্ছে কঠিন, অবস্থান্তর হচ্ছে। বরফের অণুগুলোর মধ্যে কিন্তু দূরত্ব কম, জলের অণুগুলোর মধ্যে দূরত্ব বেশি হবে। যার মধ্যে অণুগুলোর মধ্যে দূরত্ব যত বেশি সেটা তত লিকুইড ফর্মে যাবে, সেটা তত বাষ্প হয়ে যাবে। ঠিক আছে, যেমন জল বাষ্পীভূত হচ্ছে, তাহলে বাষ্পের মধ্যে অণুগুলোর মধ্যে দূরত্ব অনেক অনেক বেশি, সেই জন্য ওরা ইভাপোরেট হয়ে যায়। ঠিক আছে, ইভাপোরেট কথা মানে বাষ্পীভূত হয়ে যাওয়া। নেক্সট বলেছে আমাদের লেটেন্ট হিট। দেখো লেটেন্ট হিটের যদি বাংলাটা তুমি জানতে তাহলে তোমার সুবিধা হতো, অনেক সময় পরীক্ষায় লেটেন্ট হিট বলে ডিরেক্ট দিয়ে দেয়, সেটা হচ্ছে লিন তাপ। তোমরা জানো যে অবস্থান্তরের সময় কিন্তু লিন তাপ কিন্তু তোমাদের কী হয় না, চেঞ্জ হয় না। ঠিক আছে, লিন তাপ কিন্তু তোমাদের কী হয় না, চেঞ্জ হয় না।
অবস্থান্তরে তোমার সব চেঞ্জ হয় কিন্তু লীন তাপ চেঞ্জ হয় না, তাই অ্যান্সার এখানে এটা হবে। পদার্থের আকার চেঞ্জ হয়, জল যখন বরফ পরিণত হচ্ছে আকার চেঞ্জ হচ্ছে। পদার্থের পারমাণবিক গঠন ডেফিনেটলি চেঞ্জ হতে পারে, যদি পদার্থের অবস্থান্তর যদি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে হয় তাহলে ডেফিনেটলি পদার্থের পারমাণবিক গঠন পরিবর্তিত হয়। সো অ্যান্সার এখানে কী হবে আমাদের বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন বলেছে দেখো নিচের কোনটি ধাতুকল্প নয়। দেখো টাংস্টেন হচ্ছে ধাতু, কোনো ধাতুকল্প নয়, তো এটাই আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, বাকি এই তিনটেই তোমাদের ধাতুকল্প। ঠিক আছে, বাকি এই তিনটি তোমাদের ধাতুকল্প। ওকে, তো ডি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ইজি প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো দেখবে আর তোমরা কিন্তু ক্লিক করবে। দেখো অনেকে আমাকে বলে যে স্যার এনটিপিসিতে আমরা যেরকম জিকে নিয়ে নাকানি চোপানি খেয়েছি সেটা কি আমাদের গ্রুপ ডিতে হবে? অ্যাকচুয়ালি গ্রুপ ডিতে তোমাদের জিকের পোর্শনের মধ্যে ওরা সায়েন্সের পার্ট রেখে দেয়। ঠিক আছে, জিকে বলতে কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড সায়েন্স দুটো মিলিয়ে জিকে ধরতে পারো তুমি। যেহেতু সায়েন্সের জন্য একটা বরাদ্দ নাম্বার আছে এবং একটা বরাদ্দ এরিনা আছে, একটা পার্ট ভাগ করা আছে, সেহেতু ওখানে সায়েন্সের প্রশ্ন প্রচুর আসবে। আর সায়েন্স যারা আমাদেরকে ফলো করেছো, মানে ডব্লিউবি এক্সাম পোর্টালকে ফলো করেছো, তারা ডেফিনেটলি রাজা সায়েন্সে। ঠিক আছে, তাদের কোনো প্রবলেমই হবে না, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো নেক্সট আমরা 30 দেখে যাব। দারুণ প্রশ্ন এবং লাস্টের চমক। টিংচার আয়োডিনে কোনটি দ্রাবক কোনটি দ্রাবক, বা বলতে পারো হ্যাঁ যে কোনো একটাকে তুমি তুলে দাও। এখানে আমি বলতে চাইছি কোনটি দ্রাব আর কোনটা দ্রাবক। ঠিক আছে, তো দুটো একই পড়েছে, এইটা হচ্ছে আমাদের কোশ্চেন হওয়া উচিত। টিংচার আয়োডিনে কোনটি দ্রাবক কোনটি দ্রাবক। আর দেখো দ্রাবক কাকে বলা হয়, যেটা দ্রবীভূত হচ্ছে। দ্রাবক কাকে বলা হয়, যেটা দ্রবীভূত হয়। দ্রবীভূত হয়, যেটা দ্রবীভূত হয় সেটা হচ্ছে আমাদের দ্রাবক। আর দ্রাবক কাকে বলি আমরা, যেটা দ্রবীভূত করে, দ্রবীভূত করে। ঠিক আছে, যেমন চিনির জলে চিনি হচ্ছে আমাদের দ্রাবক আর জল হচ্ছে আমাদের দ্রাবক। এবার আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়ে গেছে চিনির জল। ওকে, এবার কি বলছে দেখো, এবার তোমাদের প্রশ্ন বলছে যে আয়োডিন দ্রাবক অ্যালকোহল দ্রাবক। দেখো আয়োডিন ডেফিনেটলি কম মাত্রায় দেওয়া হবে, অ্যালকোহল বেশি মাত্রায় দেওয়া হতে, এটাই আমাদের কারেক্ট অ্যান্সার অ্যাকচুয়ালি। নেক্সট বলছে আয়োডিন দ্রাবক হতে পারে না, আয়োডিন এবং পটাশিয়াম না হতে পারে না, এই কম্বিনেশনই হয় না, এটা কারেক্ট কম্বিনেশন। মনে রাখবে টিংচার অফ আয়োডিন অ্যাকচুয়ালি ফুল নাম হচ্ছে টিংচার অফ আয়োডিন। টিংচার আয়োডিনে কোনটা দ্রাবক হয়, টিংচার আয়োডিনের দ্রাবক হয় আমাদের অ্যালকোহল, যেটা দ্রবীভূত করছে আয়োডিনকে। আর দ্রাবক কোনটা হয়, দ্রাবক কিন্তু হয় আমাদের আয়োডিন। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। তো নিচে তোমাদের পিডিএফ আছে, ডাউনলোড করে নাও, প্র্যাকটিস করতে থাকো। আমি 30টা করে প্রশ্ন তোমাদের দেবো, কালকে আনতে পারবো কি না জানি না। ঠিক আছে, তো চেষ্টা করবো আনতে, যদি কালকে না আনতে পারি নেক্সট দিন তোমার পেয়ে যাবে, অর্থাৎ একদিন ড্রপ দিয়ে একদিন, অথবা ডেলি আসবে, শনি রবিবার দিয়ে। ঠিক আছে, এই তোমাদের হচ্ছে টোটাল আজ থেকে চালু হলো এবং এটা চলতে থাকবে পরীক্ষা পর্যন্ত। থ্যাংক ইউ।